আমি ভার্সিটির সিনিয়র, নোটস চেয়েছিলাম, সেজন্য ফোন দিয়েছে বোধহয়। বারান্দা থেকে কথা বলে আসছি আমি এক্ষুনি। প্রীতিমের খাসি দিয়ে মীরা দ্রুত আমার সামনে থেকে আড়াল হয়ে গেল। বারান্দার দরজার ওপাশে চলে গেল সে। কিছুক্ষণ স্তব্ধ থেকে পায়ে পায়ে এগোলাম। এপাশ থেকে দরজা টেনে দেখলাম মীরা অপর প্রান্ত থেকে দরজা লক করে দিয়েছে। বিছানায় এসে বসলাম। ভার্সিটির সিনিয়র অথচ পরিচিত কণ্ঠস্বর। ঘুম থেকে জাগলে কর্কশ পুরুষালী এই স্বর আমি আগেও বহুবার শুনিয়েছি। নাম এক হতে পারে, তাই বলে কণ্ঠস্বর অব্দি? নাকি আমার হয়তো কণ্ঠস্বর আদতে চেনা নয়, কিন্তু আমি ধরে নিয়েছি চেনা যেন ব্যাপারটা সহজ হয়। মিনিট 15 বাদে বারান্দা থেকে বেরিয়ে এলো মীরা। ফোনে চার্জ দিল। স্পষ্ট খেয়াল করলাম সে এবার ফোনটা সুইচ অফ করে দিয়েছে। কোনো মন্তব্য করলাম না। ভাত বাড়ছি আমি। করলা ভাজি তো তোর পছন্দ না, একটা ডিম ভাজি করে দেই। রান্নাঘরে যেতে যেতে জিজ্ঞেস করলো মীরা। নিষ্পলক চেয়ে দেখলাম আমি, অতঃপর গভীর গলায় শুধালাম, আমার থেকে কিছু লুকাচ্ছিস মীরা? জমে গেল মীরা। তার শারীরিক কম্পন দৃষ্টি গোচর হলো আমার। না না তো সাবিন, তোর থেকে আমি কোনোদিন কিছু লুকিয়েছি নাকি? তবে আজ কেন করব? এই ফোন কলের কথা বলছিস? সিনিয়রের কথাটা তোকে আগে বলা হয়নি, এই তো মাত্র সেদিন পরিচয় হলো, ভেবেছিলাম বলবো, কিন্তু ক্যাফের কাজের ব্যস্ততায় বেমালুম ভুলে গিয়েছি। হ্যাঁ। ডিম ভাজি আমি করে দিচ্ছি, তুই খেতে বস। অতি শান্ত গলায় উচ্চারণ করলাম আমি। মীরাকে পাশ কাটিয়ে রান্নাঘরে ঢুকে গেলাম। আমি দুঃখিত সাবিন, কিন্তু আমার পক্ষে নিজের ক্লায়েন্টের সম্পর্কে তথ্য দেওয়া সম্ভব নয়। এটা পলিসির বাইরে। মিসিরের বক্তব্যে বেজায় চটে গেলাম আমি। ইচ্ছে হলো টেবিলের উপর জোরসে এক চাপড় বসিয়ে ছোট ছেলেটার মোটা মাথাটাকে চটকে ফেলি, অথচ বহু কষ্টে নিজেকে দমিয়ে রাখলাম। দীর্ঘ প্রশ্বাস টেনে বললাম, মিসি, আমি অশিক্ষিত নই। বিজনেস পলিসি কেমন হয় তার হালকা পাতলা হলেও ধারণা আছে আমার। প্রাক্তনের বন্ধু তেমন কোনো প্রতিক্রিয়া না করে স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি আজ এসেছি মিসিরের আর্কিটেকচারাল ফার্মের হেড অফিসে। অবশ্যই এই মানুষটার কাছে আসার বিশেষ উদ্দেশ্যও আছে। এবারের উদ্দেশ্য অবশ্য ডেটিং সম্পর্কিত কিছু নয়। ওই স্তর আমরা বহু আগেই পেরিয়ে এসেছি। নিজেকে খানিক ধাতস্থ করলাম। তারপর শান্ত গলায় মিসিকে বোঝাতে চাইলাম, আমি জানি ব্যাপারটা তোমার জন্য কিছুটা ক্ষতিকর হতে পারে, তবে এখন একমাত্র তুমিই আমায় হেল্প করতে পারো। সাবিন, প্লিজ মিসি, ব্যাপারটা আমার জন্য খুবই গুরুতর। তোমার ফার্মের গুলশান 3-এ একটা প্রজেক্ট চলছে, রাইট? তুমি কি জানো গুলশান 3-এর জমিটার অরিজিনাল মালিক ছিল তাকদির হোসেন, আমার ড্যাড? মিসিরকে এবার খানিকটা বিভ্রান্ত দেখালো। কি যেন ভাবলো সে মনে মনে। চিন্তা করলে ছেলেটার কপালে একটা ভাঁজ পড়ে পাতলা। আজ খেয়াল করলাম সেটা। মিনিট খানেক বাদে মুখ খুললো মিসি। দেখো সাবিন, জমির মালিকানা কার সেসব তো আমাদের বোঝাপড়ার ব্যাপার নয়। আমরা প্রজেক্ট অফার পাই, সেই অনুযায়ী কাজ করি। জমির বর্তমান মালিক তোমার বাবা নয়, অন্য কেউ। এটুকু ছাড়া আমি তোমাকে আর কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারবো বলে মনে হয় না। ভ্রু কুঁচকে ফেললাম আমি। ঝুঁকে এলাম। যদিও এটা মিসিরের ব্যক্তিগত অফিস কেবিন এবং বর্তমানে আমরা দুজন ছাড়া আর কেউ কেবিনে উপস্থিত নেই, তবুও আশেপাশে একবার নজর বুলিয়ে ঝুঁকে এলাম টেবিলের উপর। মৃদু কণ্ঠে জানালাম, জমিটার ড্যাডের নেই সেটা আমি জানি, ব্ল্যাঙ্কেট হিসেবে চলে গিয়েছে সব। আমি শুধু এটুকু জানতে চাই যে জমির বর্তমান মালিক জমিটা কি আদৌ ব্যাংকের কাছ থেকে কিনেছেন নাকি অন্য কারো কাছ থেকে? অন্য কারো কাছ থেকে? যেমন? আমি ঢোক গিললাম একটা। অবশেষে বললাম, যেমন আমার চাচা তাকবীর হোসেন। মিছিলের ডাগর ডাগর গোলগাল নয়ন জোড়া বিস্ময়ে প্রশস্ত হলো আরো। তাকে দেখালো রীতিমতো শিশু সুলভ, যেন কোনো শিশু মাত্রই পৃথিবীতে ক্যান্ডি আবিষ্কার করেছে। তোমার ড্যাড কি তোমার চাচাকে জমি লিখে দিয়ে গিয়েছিলেন? জোরে জোরে মাথা নাড়লাম আমি এই প্রশ্ন শুনে। কপালে আঙুল ঘষে দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে জানালাম, আমার জানা মতে নয়। তবে হঠাৎ করে এমন সন্দেহ করছো কেন? আই হ্যাভ মাই রিজনস মিসি। অধৈর্য হয়ে পড়লাম। দুহাত শক্তভাবে মুষ্টিবদ্ধ করে বলে উঠলাম, প্লিজ মিসি, এছাড়া তোমাকে আর কোনোভাবে অনুরোধ করার উপায় আমার জানা নেই। এই একটা তথ্য আমার জন্য জানা অতি জরুরি। নিজের চেয়ারে হেলান দিল মিসি। নিঃশব্দে এক হাতে টেবিলের উপর পেপার ওয়েট ঘুরিয়ে দিল। ঘুরিয়ে গেল খানিকটা সময়। অতঃপর তর্জনীতে পেপার ওয়েটের ঘূর্ণন ঠেকিয়ে বলল, আমার ফার্মের প্রজেক্ট তোমার চাচার নয়, এটুকু নিশ্চিত থাকো। আর রইলো ব্যাপার জমিটা ব্যাংকের ছিল কিনা, আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে নিশ্চিত হওয়ার চেষ্টা করব। কোনো কথা দিতে পারছি না।
তবে আই উইল ট্রাই অ্যান্ড দ্যাটস অল আই ক্যান সে টু ইউ রাইট নাও সাবিন। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মোলায়েম হাসলাম। যথেষ্ট, ধন্যবাদ। সোজা হয়ে বসলো মিসির এবার। কফি ড্রিঙ্কস কিছু নিলে না? নাস্তা আনতে বলি কিছু? না না, এমনিতেও আমায় ক্যাফেতে যেতে হবে। রিক্রুটদের উপর দায়িত্ব ছেড়ে দিয়ে এসেছি আমি। তোমাকে আবারও ধন্যবাদ। অনেক বড় উপকার করলে আমার। উঠে পড়লাম আমি, পরনের টি শার্টটা হাত বুলিয়ে ঠিকঠাক করে নিয়ে, টোট ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিয়ে বাইরে এগোলাম। মিসির আমাকে অনুসরণ করলো, যদিও এগিয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ফার্মের কর্পোরেট অফিস পেরিয়ে রিসেপশন এরিয়া দিকে এগোতে এগোতে মিসির একবার আমার পাশাপাশি এসে পড়লো। নিজের স্যুটের একটা বোতাম খুলে এনে আনমনে হঠাৎ বলল, এই মুহূর্তে জমি জমার ঝামেলায় না জড়ানোই তোমার জন্য শ্রেয় হবে। থ্যাঙ্কস, তবে আমার ব্যাপার আমি বুঝে নিতে পারবো। শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, তোমার গল্পটা আমার ভালো লাগেনি। আমার অভিজ্ঞতায় ভরসা করো। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসলে মুশকিলে পড়বে। থেমে গেলাম আমি চট করে। পাই করে ঘুরে মিসিরের মুখোমুখি দাঁড়ালাম। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম প্রাক্তনের বন্ধুর নয়ন মাঝে। মিসির ভরকালো না, বরং সুস্থির চেয়ে দেখলো আমায়। তোমার কাছে সাহায্য চাইতে এসেছি, তার মানে এই নয় যে তুমি আমাকে উঠতে বসতে জ্ঞান দেবে। জ্ঞানটুকু নিজের পকেটেই রাখবো। জ্ঞান পকেটে রেখে লাভ কি? একলা একজন মেয়ে ডিভোর্সি সম্পত্তি মামলার ঝামেলায় জড়ালে কে তোমাকে রক্ষা করবে বলে তুমি মনে করো? শোনো, তোমার মতো কিছু অতি সুপুরুষ মানুষ নিজের নিরাপত্তায় চোখে ঠুলে পড়ে বসে থাকতে পারলেও আমি পারি না। ঠিক আছে, তাছাড়া তুমি আমাকে ব্যক্তিগতভাবে কতটুকু চেনো? যতটুকু সাহায্য চেয়েছি পারলে করো, আর অন্যথায় ক্ষমা দাও। আই এম ডান উইথ ইউ। খানিকটা রেগে মেগে উল্টো ঘুরলাম আমি। মাথাটা চট করে গরম করে দিয়েছে এই ছেলে। বেশি দূর এগোতে পারলাম না। নিচের কণ্ঠস্বর ভেসে এলো পিছন থেকে। সাবিন, জাস্ট লিসেন টু মি ফর এ গড ড্যাম সেকেন্ড। ক্ষিপ্র গতিতে মিসিরের হাত আমার কবজি পাকড়াও করলো। আজকে একটা টান খেলাম। বোধহয় লোকটা নিজেও বুঝতে পারেনি এমনটা হবে। ভারসাম্য হারিয়ে যেতে মিসিরের বুকে আছড়ে পড়লাম। পারলে সে ছেড়ে দিতে পারতো, সেক্ষেত্রে মেঝেতে ছিটকে আমার দু দাঁত ভাঙতো হয়তো। মিসির ছাড়লো না, দুবাহুর মাঝে আমায় আগলে নিল। জমে গেলাম সম্পূর্ণ। হতবাক চোখে মুখ তুলে দেখলাম মিসিকে। সে নিজেও আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। ঠিক আছো? খানিকটা উদ্বিগ্ন গলায় শুধালো মিসি। খুব নিকটে এসে পড়েছি আমরা, যদি বান্দা সামান্য একটু বেহিসেবি নড়চড় করে তাহলে বিপদ ঘটতে সময় নেবে না। দ্রুত নিজেকে ছাড়িয়ে নিলাম। পেছনে কয়েক কদম সরে যেতেই অনুভব করলাম শক্ত কোনো কিছুর সঙ্গে আমার পিঠ ঠেকে গিয়েছে। কোনখান থেকে মুক্তি পেয়ে আবার কোথায় গিয়ে ধাক্কা খেলাম আমি। শিউরে উঠে মাথা তুলে তাকাতেই মনে হলো কেউ বুঝি শোষণ যন্ত্র দিয়ে আমার ফুসফুসের সবটুকু অক্সিজেন শোষণ করে নিয়েছে। বাদামি নয়ন জোড়া, বিস্তৃত সমুদ্র যেন দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সময়টায় আলতো রোদের ছোঁয়ায় চিকচিক করছে। তার উপর চশমার স্বচ্ছ আস্তরণ, যেন কাচের বক্সে আবদ্ধ একজোড়া জহরত। ওই দৃশ্য দেখে ছোটবেলায় পড়া রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়ার কথা মনে পড়ে গেল। চিকচিক করে বালি কোথা নাই কাদা। দাঁড়িয়ে আছে আমার প্রাক্তন জায়দান। শিহরণ খেলে গেল আমার শিরদাঁড়া বেয়ে, আরো নিচে, অন্তরের আরো গভীরে। জায়দান, তুই? মিসেস স্বাভাবিক গলায় বলার চেষ্টা করলো, তবে সামান্য কম্পন আমাদের কারো নজর এড়ালো না। জায়দান আমার মুখ থেকে দৃষ্টি হটিয়ে বন্ধুর দিকে তাকালো। কিছুই হয়নি এমন ভঙ্গিতে অত্যন্ত শান্ত গলায় জবাব দিল, কিছু সাইবার রেকর্ডস লাগবে বলেছিলি। তুই কখন সময় পাবি? আমার কাছে যাবি, নিয়ে আসবি। এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম অফিসে ঢুকে দিয়ে যাই। জায়দান আমার কাছ থেকে এক চুলও সরলো না। আমার পিঠ তখনও তার পাথরের মতো শক্ত বুকে ঠেকলো। ওই অবস্থায় ডান হাতটা তুলে মিসিরের দিকে একটা ফাইল বাড়িয়ে ধরলো সে। বন্ধু সেটা হাতে নিয়ে এলো নিঃশব্দে। এক নজর দৃষ্টি মেলালো আমার সঙ্গে। শক্ত একটা ঢোক গলদকরণ করলাম। নিজের পিঠে জায়দানের বুকের সুস্থির স্পন্দন টের পাচ্ছি আমি। কেমন যেন শিরশির তরঙ্গ খেলিয়ে দিচ্ছে তা আমার সমস্ত অস্তিত্ব জুড়ে। এসেছিস যখন কেবিনে এসে বস, আমি ব্ল্যাক কফি দিতে বলছি। অস্বস্তিকর নীরবতা ভেঙে শেষমেশ বলল মিসির। জায়দান মাথা নাড়লো। অন্য কোনো সময়। নিচে আরো অপেক্ষা করছে। আরওয়ার নাম শুনে আমি এবং মিসির দুজনই একসাথে চমকে উঠলাম। দুহাত মুষ্টিবদ্ধ হয়ে গেল আমার। শুধু কাজ আছে বললেই হতো, আরওয়ার নাম নেওয়ার কোনো প্রয়োজন ছিল কি?
নাকি জায়দান ইচ্ছাকৃত ভাবে কাজটা করলো আমাকে শোনানোর জন্য? এতই ক্ষোভ লোকটার। আমি না হয় চমকেছি এক কারণে, তবে মিসির কেন অবাক হলো বুঝতে পারলাম না। সে যাকে, আমার তাতে কি যায় আসে? জায়দানের কাছ থেকে সরে মিসিরের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি আসছি, আশা রাখছি শীঘ্রই তোমার কাছ থেকে জবাব পাবো আমি। উল্টো ঘুরলাম, সাবধানে জায়দানকে পাশ কাটিয়ে হেঁটে বেরিয়ে এলাম আমি। স্পষ্ট টের পেলাম উভয় পুরুষ আমার চলার পথে নজর বিছিয়ে রেখেছে। সাবিন দৃষ্টিসীমার আড়াল হয়ে যাওয়ার পর জায়দান মিসিরের দিকে ঘুরে তাকালো। এতক্ষণ যাবৎ নয়ন জুড়ে থাকা শীতলতা রূপ নিল তীক্ষ্ণতায়। সামান্য কুঞ্চিত হলো ভ্রুজোড়া শক্তিতে, যেন মিসিরের দেহকোষ ভেদ করে অন্তরে গিয়ে পৌঁছাচ্ছে ওই দৃষ্টি। আমার কি বিচলিত হওয়া উচিত? প্রশ্নটি শান্ত কণ্ঠে ধ্বনিত হলো। মিসির হাতের ফাইলে আঙ্গুল আঁকড়ে মোকাবেলা করলো বন্ধু সুচারু দৃষ্টিতে। তোর যা মনে চায় হতে পারিস। জায়দান ফর্মাল প্যান্টের পকেটে দুহাত গুজে এক পদক্ষেপ এগুলো। অত্যন্ত লম্বা হওয়ার দরুন এই এক কদমই যথেষ্ট মিসিরের মুখোমুখি পৌঁছাতে। উচ্চতায় মিসিরকে তার নাক সমান দেখাচ্ছে। হেয়ালি পছন্দ নয় আমার। বন্ধুর মাঝে আজ আতঙ্কের প্রভাব পেল জায়দান, বরং মৃদু হাসল মিসির। তোর চাইতে বড় হেয়ালি দুনিয়ায় দুটো আছে নাকি? জায়দানের লম্বাটে আঙ্গুল মিসিরের গলায় বাঁধাটায় অহেতুক টেনে ঢিলে করলো। অতঃপর এক ঝটকায় সেটি এতটা জোরে টাইট দিল যে টায়ের প্রান্ত আঁকড়ে বসলো মিসিরের গলা জুড়ে। সামান্য হিসিয়ে উঠল সে। জায়দান খানিক ঝুঁকে বন্ধুর চোখে চোখ রেখে মধ্যাঙ্গুলিতে চশমা ঠিক করলো। You better keep her away from any kind of harm. Otherwise, I will hold you the sole responsible. মিসিরের অফিসের সামনের সড়কে এসে দাঁড়াতে এক বিএমডব্লিউ কে অপেক্ষারত দেখতে পেলাম। ওটার ভেতরে যে আরোয়া রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এক নজর পাশে তাকালাম, আমার স্কুটি পার করে রাখা আছে। চলে যাব? তাই যাওয়া উচিত। দরকার কি ফালতু কাহিনীতে নিজেকে জড়িয়ে? তবে আমার চিন্তা সফল হলো না। গাড়ির দরজা খুলে হঠাৎ করেই বেরিয়ে এলো আরোয়া। একটা জর্জেট শাড়ি পরনে রমণী, কানে দুলছে বিশাল আকার ঝুমকা। কবি সাহিত্যিকেরা যেমন নারীকে নিয়ে কবিতা লিখেন, আরোয়াকে দেখাচ্ছে ঠিক তেমনটাই। বোধহয় অফিসের ভেতরে যাওয়ার পরিকল্পনা ছিল তার, অথচ আমায় দেখে সহসাই থমকে গেল। ঠোঁটে ফুটে উঠলো দেখলাম এক মোলায়েম হাসি। আমার দিকে এগিয়ে এলো আরোয়া। পাথুরে সড়কে তার হিলের ঠকঠক আওয়াজ হলো। হাই সাবির, কেমন আছেন আপনি? খানিক বিব্রত বোধ হলেও এই মুহূর্তে আরোয়াকে উপেক্ষা করে সটকে যাওয়া সম্ভব নয়। তাই ঠায় দাঁড়িয়ে মুখে কৃত্রিম হাসি ফুটালাম। হে আরওয়া, এই তো ভালো। আপনাকে দেখেও মনে হচ্ছে সুস্থ স্বাভাবিক আছেন। একগাল হাসলো আরওয়া। বরাবর আমার সামনে এসে থামলো। তার বলতে এদিকে কাজে এসেছিলেন বুঝি, নাকি বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে? চোয়াল ফাঁক হয়ে গেল আমার। বয়ফ্রেন্ড? ও মিসে, আরওয়া জানে আমরা ডেটিং করছি। হ্যাঁ, ওই মানে এলাম একটু। ইদানিং খুব বেশি ব্যস্ত তো, ঠিক মতো সময় দিতে পারে না। তাই ভাবলাম অফিসে এসে দেখে যাই। হাউ সুইট। প্রশংসায় জোরপূর্বক হাসার চেষ্টা করলাম আমি। আরওয়াকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলাম আনমনে। এ মেয়ে কি আসলেই এতটা ভালো, বোকা, নাকি মীরার মতো অতীব সহজ সরল? প্রথম প্রথম তাকে আমাকে একজন ভালো মানুষ হিসেবেই মনে হয়েছে, অথচ যখন জানলাম সে আমার প্রাক্তনকে বিয়ে করতে চলেছে তখন থেকে কেমন একটা খচখচে অনুভূতি কাজ করে হৃদয়ের মাঝে। মেয়েটাকে ঘৃণা করার কোনো কারণ আমার নেই। উল্টো আমার দুঃসময়ে কথা দিয়ে হলেও পাশে থাকার জন্যই আমি তার কাছে কৃতজ্ঞ। অথচ সেই বোধটুকু কিছুতেই আর মন থেকে অনুভব করতে পারছি না আমি। সো, আপনার জীবন কেমন কাটছে আরওয়া? বিয়ের ব্যাপারে কতদূর এগোলেন? আমার প্রশ্নটা আরওয়াকে বিব্রত করলো না। আমি এখনো নিশ্চিত নই সে আমার আর জায়দানের সম্পর্কে জানে কিনা। বাজিয়ে দেখা দরকার। এই তো শুধু আমাদের সম্মতির অপেক্ষায় পরিবার। চিন্তা করবেন না, আমার বিয়েতে আমি অবশ্যই আপনাকে দাওয়াত দেব, তাও সবার আগে। ভ্রু উঁচু হয়ে উঠলো আমার। প্রতিক্রিয়া লক্ষ্য করে আরওয়া দ্রুত বলল। না মানে আমার একজন ভালো পরিচিত ব্যক্তি হিসেবে আমি তো ঠিক করে রেখেছি আমাদের এঙ্গেজমেন্ট পার্টির কেক এবং পিৎজা আপনার পিৎজা স্টেশন থেকে অর্ডার করা হবে। ঠোঁটে বিনোদনের এক হাসি ফুটলো আমার। নিজেকে আর রুখতে পারলাম না। আরওয়া, আপনার মাথা ঠিক আছে? আপনি বোকা বলে তো মনে হয় না। নিশ্চয়ই এতদিনে বুঝে গিয়েছেন আমি কে। থমকে গেলাম। আরওয়ার অতি শান্ত শান্ত প্রতিক্রিয়ায় অবাক হলাম ভীষণ আমি। তো মানে কি? বৃষ্টি শুরু হয়ে এলো আবার। আমি জানি আমার মুগ্ধ হওয়া উচিত, অথচ পারলাম না আমি। সরি টু সে মিস আরওয়া এহসান, বাট আপনি আমাকে যতটা স্বাভাবিকভাবে গ্রহণ করতে চাইছেন আমি আপনাকে ততটা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছি না। সামান্য একটু ঝুঁকলাম। বাঁকা হাসি ফুটলো ঠোঁট জুড়ে আমার। সমস্যা?
যে ব্যক্তিকে নিজের করতে চাইছেন সেই ব্যক্তির উপর এখনো আমার আগ্রহ বোধ আছে, জানলেও বলবেন বন্ধুত্বের কথা? আর আমি আর আপনি সার্ভার আর কাস্টমার হিসেবেই ঠিক আছি। আমার কণ্ঠ খাদে নেমে এলো, রীতিমতো হুমকি স্বরূপ শোনালো। আমি আপনাকে আমার পিছন স্টেশন লিখে দিতে পারবো, কিন্তু আমার স্বামীর একটা পশমের ভাগও দিতে পারবো না। দ্যাট মাচ অব পজিটিভ সাবিন ইজ। আর স্থির নয়নে আমার দিকে তাকিয়ে রইল। তার হাসির ঠানি মুছলো না, দাঁড়ালো না রমণী, উল্টো ঘুরে গাড়ির দিকে এগোলো। আমি নিজের জায়গায় দণ্ডায়মান রইলাম। আরওয়াকে দূরে ঠেলার কিংবা খারাপ লাগার কোনো প্রকার কারণ না থাকা সত্ত্বেও আমার অন্তর মানতে নারাজ। নিজের পেছনে শীতল এক উপস্থিতি টের পেলাম সহসেই। বুঝলাম আরোয়া কাককে দেখে গাড়িতে ফিরে গিয়েছে। জায়দান এসেছে, ঠিক আমার পাশে এসে দাঁড়ালো প্রাক্তন। তাকালো না আমার দিকে, চশমার অন্তরালে দৃষ্টি নিক্ষিপ্ত অদূর দিগন্তে, যেখানে সূর্য পশ্চিমে ঢলে পড়ছে ধীরে ধীরে। অনধিকার চর্চার নাম শুনেছ? হিম শীতল কণ্ঠের প্রশ্নের অর্থ বুঝতে আমার ফিজিক্সের জ্ঞানের প্রয়োজন নেই। তুমি আমার অনধিকার। নির্দ্বিধায় স্বীকার করে নিলাম। আমরা কেউ কারো দিকে সরাসরি তাকিয়ে নেই, অথচ সমস্ত অস্তিত্ব যেন অচিরেই অনুভব করতে পারছে একে অপরের সকল অনুভূতি। জায়দান মুখ খুলল দ্বিতীয় দফায়। তোমার সর্বদা নিষিদ্ধের প্রতি আকর্ষণ, তাই না? একদম তোমার মতো। পার্থক্য শুধু আমি স্বীকার করতে জানি আর তুমি গুমড়ে মরো একাকী। জায়দানের প্রথমবারের মতো সরাসরি তাকালো আমার দিকে। চশমার অন্তরালে নয়ন জোড়া বুঝি ছন্দিত হলো। আমি দিগন্ত থেকে দৃষ্টি ফিরিয়ে মাথা উঁচু করে প্রাক্তনের নয়ন মাঝে তাকালাম। একটাই আক্ষেপ আমার, তুমি সারা জগতের প্রতি সৎ হলেও নিজের হৃদয়ের কাছে অসৎ। মানে? এই যেমন ধরো, তুমি আরওয়াকে নিয়ে যখনই বের হও পারিবারিক গাড়ি ব্যবহার করো, তবু কমিস্ট্রি হওয়া সত্ত্বেও তোমার বাইকের সিটের যোগ্যতা অর্জন করতে পারেনি রমণী। বাকিটা তুমি বুদ্ধিমান, আর বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। নির্বাক নিষ্পলক চেয়ে রইল জায়দান। আমি আর দাঁড়ালাম না, ঘুরে এগিয়ে গেলাম নিজের স্কুটির দিকে। ঠোঁটে মৃদু হাসি মেখেই চেপে বসলাম সিটে, মাথায় হেলমেট চড়িয়ে হ্যান্ডেল ধরে ইঞ্জিন চালু করলাম। নেমে গেলাম সড়কে। একবার আর পেছন ফিরে দেখলাম না। রাত প্রায় 11টা। ক্যাফের লোকজন কমে এসেছে। মীরা দাঁড়িয়ে কাউন্টারের পাশে। সাবিন এই মুহূর্তে ক্যাফেতে নেই। আগামী দিনের সামগ্রীর কেনাকাটা করতে দুজন ছেলেকে নিয়ে বাজারে গিয়েছে। মীরা ক্যাফে বন্ধ করে বাসায় ফিরবে একটু পরে। কাউন্টারের ক্যাশ ঠিকঠাক গুনে হিসাব করছিল সে। ঠিক তখনই ক্যাফের দরজা খোলার মৃদু আওয়াজ ভেসে এলো। মুখ তুলে তাকিয়ে প্রবেশ করা মানুষটাকে দেখে জমে গেল মীরা। হুডির টুপি নামিয়ে তীক্ষ্ণ চেহারার ক্লিন শেপ যুবক এগিয়ে এলো। অন্যান্য দিনের তুলনায় আজ তাকে খুব বেশি জেল্লাদার লাগছে। সারাদিনের ভার্সিটি এবং কাজের পর মীরার অন্তর স্পন্দিত হলো যেন নব উদ্যমে। জায়দান, বিস্তৃত এক হাসি ছড়িয়ে পড়ল আয়দানের ঠোঁট জুড়ে। কোনো পরোয়া না করে কাউন্টারের উপর ঝুঁকে এলো সে। 6 ফুটের উচ্চতার কারণে বেগ পোহাতে হলো না তাকে। মীরার মাথার পাশে গাঢ় এক চুমু এঁকে দিল সে। শিউরে উঠল মীরা। এক হাতে তার বাহু আঁকড়ে ধরে কাপা কণ্ঠে বলল, তুমি এত রাতে? এবার মীরার কানের লতিতে আলতো এক কামড় বসিয়ে আয়দান ফিসফিস করল, আমায় কতটুকু বিশ্বাস করো? একটা শক্ত ঢোক গিলল মীরা। খানিকটা দূরে সরে আয়দানের চোখে চোখ রাখল। যতটুকু নিজেকে করি ততটুকু। সন্তুষ্ট হলো আয়দান। মীরার কপালে কপাল ঠেকে আবেশিত এক গভীর গলায় বলল, Then it's time to prove your trust on me. Correct? অ্যাপার্টমেন্টটা নীরব, জনশূন্য। আসবাবের সংখ্যাও তুলনামূলক কম। দরজার কাছে জুতো রেখে মীরা ভেতরে ঢুকতে নিতে আয়দান প্রথমে হাঁটু গেড়ে বসে তার পায়ে স্লিপার্স গলিয়ে দিল। টাইলসের মেঝে ভীষণ ঠান্ডা। প্রেমিকের এই যত্নটুকু একেবারে হৃদয়ে ছুঁয়ে গেল মীরার। মৃদু লাজমাখা হাসিতে অধর মেতে উঠল তার। উঠে দাঁড়িয়ে আয়দান লাইট জ্বালালো। হলুদাব বাতির মিষ্টি আভা ছেয়ে গেল লিভিং স্পেস জুড়ে। পরনের হুডি একটানে খুলে ফেলে আয়দান এগুলো কিচেনের দিকে। Make yourself comfortable. মীরা নিজের হ্যান্ডব্যাগ কাউচে রেখে আশেপাশে ঘুরে ফিরে দেখতে লাগলো। গুলশানের মতন এলাকায় এমন একটা আধুনিক সুবিধাসম্পন্ন অ্যাপার্টমেন্টের মূল্য কোটির ঘর হবে। তার প্রেমিকের জন্য অবশ্য বিষয়টা খুব বেশি কঠিন নয়। সে নিজেই জানিয়েছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পদে আছে। পরিবারও বেশ ধনী এবং প্রভাবশালী। কিভাবে অভিজাত জগতের এমন একজন মানুষের সঙ্গে তার জীবন জুড়ে গিয়েছে মীরা খুঁজে পায় না। ব্র্যাকের কথা মনে পড়তে হঠাৎ সাবিন মাথায় এলো। কথায় কথায় হয়তো জেনেছিল তার প্রাক্তন স্বামীও এমন কোনো পদে আছে, যদিও নামটা জানা হয়নি। সাবিন কোনোদিনও নিজে থেকে তার প্রাক্তনের সম্পর্কে বিশেষ কিছু বলেনি। মীরাও খুঁটিয়ে খুঁটিয়ে কখনো জিজ্ঞাসা করেনি, কারণ ওই বিষয়টা সাবিনের একটা কষ্টের জায়গা। একবারই ঢাকা মেডিকেলে তার প্রাক্তন স্বামীকে দেখেছে মীরা, ওইটুকুই।
তুমি তো বাংলা নিয়ে পড়ো, তাই ভাবলাম তুমি আমাকে সব থেকে ভালো সাহায্য করতে পারবে। পেছন থেকে কণ্ঠস্বরটি ভেসে আসতে মীরা পেছনে ফিরে দেখলো আয়দান কিচেন থেকে ফিরে এসেছে, হাতে 2 গ্লাস লেমনেড। শীতের মাঝেও এমন শরবত খেতে খারাপ লাগবে না, কারণ মীরার গলাটা শুকিয়েছে। মোলায়েম হেসে প্রেয়সীর হাতে একটা লেমনেডের গ্লাস ধরিয়ে দিল আয়দান। প্রাণ ভরে তাকে চুমুক দিতে দেখে জানালো, আসলে বিদেশি পড়াশোনা হয়েছে, তাই বাংলা বিষয়টায় অনেক দুর্বল হয়ে পড়েছি। রিসেন্টলি স্টুডেন্টদের একটা বাংলা নির্ভর প্রজেক্ট লিড করতে গিয়ে দেখলাম অনেক ঘাটতি আমার জ্ঞানে। তখনই মনে পড়লো আমার একটা কিটেন আছে। মীরার গাল দুটো লাজবোধে লাল হয়ে উঠল। গলা খাকারি দিয়ে সে দ্রুত পড়ল, অবশ্যই আমি তোমাকে যথাসাধ্য সাহায্য করব জায়দান। তবে তার আগে বলে রাখি, তুমি কিন্তু ভীষণ সংসারী। লেমনের দারুণ হয়েছে। তাই বুঝি? মীরা সম্মতিসূচক মাথা দোলালো। আয়দান স্থির চেয়ে রইল তার দিকে। লেমনেডে সিক্ত ঠোঁট দুটো কমলাভায় চিকচিক করছে। মীরা কিছু বুঝে ওঠার আগে ঝুঁকে এলো, সে নিজের জিভে ছুঁয়ে দিল ওই ঠোঁট। শিওরে উঠল মীরা, জমে গেল সম্পূর্ণ। আয়দান তাকে ছাড়ল না, সময় নিয়ে নিজের জিভ বুলিয়ে গেল ওই ঠোঁটের ভাঁজে, শুষে নিল লেমনেডের বিন্দু সকল। অতঃপর যখন সে বাঁকা হাসি মেখে মুখ ফিরিয়ে আনলো, তখন বিস্ফোরিত দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে মীরা। গাল দুটো এখন যেন পাকা টমেটো। Your lips are very tasty, kitten. Let me have this. হঠাৎ করে এত বিশাল অ্যাপার্টমেন্টের লিভিং স্পেসকে ভীষণ ছোট মনে হতে লাগলো মীরার। শীতল আবহাওয়া উষ্ণতায় ছেয়ে গেল তার সমস্ত অস্তিত্ব। বাকরুদ্ধ চেয়ে রইল সে আয়দানের দিকে। মুচকি হেসে তার হাত থেকে অর্ধসমাপ্ত লেমনেডের গ্লাসটি নিজের হাতে নিয়ে অন্য গ্লাসটি ধরিয়ে দিল আয়দান। এতক্ষণ যাবৎ মীরা যেখানে চুমুক দিয়ে পান করেছিল, ঠিক সেখানে ঠোঁট ছুঁয়ে চুমুক দিতে দিতে বলল, Let me have this. মীরা এতটাই লজ্জিত এবং বিব্রত যে আয়দানের দেয়া গ্লাসটা চেপে এক নিমিষে সমস্ত লেমনেড শেষ করে সেটা ঠাস করে কাউচের সামনে টেবিলে রেখে দিল। তারপর ধপাস করে নরম গতিতে বসে পড়ল। আয়দানের দিকে সরাসরি তাকাতে পারল না। তো তোমার প্রজেক্টে সাহায্য লাগবে বলেছিলে। আয়দান মাথা তুলে সম্মতি জানালো। হুম, পিসি ভেতর রুমে যাওয়া যাক। মাথা তুলে তাকালো মীরা। ভেতরের রুমে মানে বেডরুম খানিকটা ইতস্তত করলো সে, তাতে আয়দান ঝুঁকে এলো। তুমি আনকমফোর্টেবল হয়ে থাক। না ঠিক আছে, চলো। শটান উঠে দাঁড়ালো মীরা, এক হাতে নিজের মোবাইল চেপে ধরে এগুলো ভেতরে। আয়দানের পিছু পিছু পৌঁছালো বেডরুমে, অথচ কোনো পার্সোনাল কম্পিউটার দেখতে পেল না, শুধুমাত্র একটা বিছানা এবং ক্লোজেট স্পেস ছাড়া। জায়দান কম্পিউটার। দ্বিধান্বিত হয়ে ঘুরে তাকাতেই মীরা আবিষ্কার করলো বেডরুমের দরজাটা লক করে দিয়েছে আয়দান। এই প্রথমবারের মতন বিপদ সংকেত প্রেরিত হলো রমণীর মস্তিষ্কে। ফাঁকা অ্যাপার্টমেন্টে তারা দুজন। জায়দান। কেঁপে উঠল মীরা। হঠাৎ করেই মনে হতে লাগলো তার মাথাটা চক্কর দিতে শুরু করেছে। দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছে অজানা কোনো কারণে। আয়দান অত্যন্ত ধীরে শিকারী ভঙ্গিতে এগিয়ে আসতে লাগলো। ঠোঁটে লেগে আছে তীর্যক হাসির রেখা। জায়দান, আমার আমার কেমন যেন লাগছে। টলে উঠল মীরা। আয়দান সহসাই তার কাছে পৌঁছে কোমর জড়িয়ে ধরে ফেলল। নিজের শরীরের সঙ্গে রমণীকে লেপ্টে নিয়ে তার কানের কাছে ফিসফিসি করলো। Let me help you then, my good little kitten. আয়দানকে চেপে ধরল মীরা। শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হয়ে উঠেছে তার। দূরে ঠেলতে লাগলো সে পুরুষটিকে অত্যন্ত দুর্বলভাবে। না তুমি এখন না জায়দান, প্লিজ এখন না। অতি মৃদু হাসির আওয়াজ ভেসে এলো মীরার কানে। নিজের প্রেমিককে প্রথমবারের মতো অশুভ লাগলো তার। আয়দান ঝুঁকে এলো, তার ঠোঁট ছুঁয়ে গেল মীরার গ্রীবা জুড়ে। শিউরে উঠল মীরা। দুর্বল হাতে খামচে দেওয়ার চেষ্টা করলো আয়দানের পিঠে, তাতে খিলখিল করে হাসলো বান্দা। একা একটা ছেলেকে এত রাতে তার অ্যাপার্টমেন্ট অবধি অনুসরণ করেছো, এখন বলছো না? আর ইউ আর হিপোক্রিট, মীরা। আয়দান শরীরটা ছেড়ে দিতে অতি দুর্বল মীরা হেলে পড়ে গেল বিছানার উপর। লাবণ্যময়ী শরীর তার ছড়িয়ে রইল বিছানা জুড়ে। অতি ভারী নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে ফেলতে ঝাপসা দৃষ্টিতে বিশ্বাস করা প্রেমিককে দেখল সে। নিজের গায়ের টি শার্টটা ধীরে ধীরে খুলে নিল আয়দান। উন্মুক্ত হলো তার ঊর্ধ্বাঙ্গ। বেডরুমের মোলায়েম আলোয় তার কোমরে জড়ানো ওয়েস্ট চেন চিকচিক দুতি ছড়ালো। হাজার চেষ্টা সত্ত্বেও মীরা এক চুল নড়তে পারল না। মনে হলো মস্তিষ্কের মতোই তার সমস্ত শরীর স্থবির হয়ে গিয়েছে। আয়দানের লেমনের গ্লাসের কথা মাথায় এলো হঠাৎ, অথচ এখন কিছুই আর করার নেই। মীরার উপর ঝুঁকে এলো আয়দান। পুতুলের মতন হয়ে যাওয়া প্রেয়সীর ঘাড়ে হাত জড়িয়ে অতি আবেশে তার গ্রীবা, ঘাড় এবং বুকের উপরের অংশ জুড়ে বুলিয়ে যেতে লাগলো নিজের অধর। গা গুলিয়ে উঠল মীরার। প্রচণ্ড ঘৃণায় পেটে মোচড় দিল বারংবার, অথচ সামান্যতম নড়তে পারছে না সে। কণ্ঠনালী অবধি রুদ্ধ হয়ে আসছে। জানোয়ার। একটা মাত্র শব্দ বহু কষ্টে উচ্চারণে সমর্থ হলো মীরা। ওইটুকুই। বিপরীতে তীক্ষ্ণ হাসির আওয়াজ শুনতে পেল। কোমর জুড়ে হাতের চাপ এবং তলপেটে পুরুষালী ঠোঁটের স্পর্শ টের পেল।
ইউ আর মাই কোলাটেরাল ড্যামেজ, কিডেন। সম্পূর্ণভাবে অচেতন হয়ে যাওয়ার পূর্বে মীরা সর্বশেষ অনুভব করলো বুক ভর্তি বিশ্বাস ভাঙার যন্ত্রণা এতটাই সুতীব্র যে সেই যাতনা যে তার অবশ শরীরেও চোখের কোণ বেয়ে গড়িয়ে নেমে গেল এক ফোঁটা অশ্রু জল। আজ ফিরতে মধ্যরাত পার হলো আমার। ভোর ৩টা। বাসার এক্সট্রা চাবি সবসময় আমার সাথে থাকে, তাই তালা খুলে ভেতরে ঢুকতে সমস্যা হলো না আমার। ঢুকে বিধ্বস্ত প্রায় শরীরটা নিয়ে আছড়ে পড়লাম বিছানায়। আজ ক্যাফের সাপ্তাহিক বাজারে দিন ছিল। আরো থেকে জিনিসপত্র সংগ্রহ করতে করতে এতটা দেরি হতে পারে আগে ভাবিনি। মেজে ব্যথায় সমস্ত শরীর টনটন করছে আমার। মাথা থেকে পেঁচানো মাফলারটা খুলে কোথায় ছুঁড়ে ফেললাম জানি না আমি। এই মুহূর্তে কিছুই চিন্তা করতে ইচ্ছে করছে না। চোখ দুটো লেগে এলো আমার। কতক্ষণ গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম টের পেলাম না। যখন কনকনে শীতল বায়ু স্পর্শে জেগে উঠলাম তখন তখন দেখলাম মাথার কাছে খোলা জানালা বেয়ে ভোরের কমলাভ আলো চুঁয়ে চুঁয়ে পড়ছে ভেতরে। জানালা কখনো খোলা থাকে না, মীরা বন্ধ করে রাখে ঘুমানোর আগে। তবে আজ মীরা হঠাৎ করেই মস্তিষ্ক সজাগ হয়ে উঠলো। মনে পড়লো দরজার তালা খুলে ঢুকেছি আমি, অর্থাৎ মীরা তখন বাসায় ছিল না। তার তো আমার আগেই চলে আসার কথা। চোখ থেকে সমস্ত ঘুম উবে গেল। এক লাফে বিছানা থেকে উঠে পড়লাম আমি। আমাদের নতুন বাসায় বেডরুম দুটো, বিধায় আমরা এখন ভিন্ন রুমেই থাকি। মীরা রুমের দিকে ছুটে গিয়ে এক ধাক্কায় দরজা খুললাম। মীরা, বিছানা ফাঁকা, চাদর টান টান করে গোছানো, ঠিক যেমনটা গতকাল সকালে করে গিয়েছিল মেয়েটা। ধক করে উঠলো আমার বুকের ভেতরটা। আমার নিজের খুব রাত করে বাসায় ফেরার রেকর্ড থাকলেও মীরার তো নেই। সে রাতে কখনোই একটার বেশি পার করেনি। সেখানে এখন তো ভোর। হন্তদন্ত হয়ে ছুটলাম নিজের রুমে। কয়েক মুহূর্ত বুঝে উঠতে পারলাম না কি করব, কোথায় যাব। আমার বিশিষ্ট বাতিক আছে। অতিরিক্ত রাগে আর ভয়ে মাথা কাজ করা বন্ধ করে দেয়। খানিক দাঁড়িয়ে ভাবলাম সর্বপ্রথম উচিত মেয়েটার নাম্বারে কল করা। নিজের ব্যাগ থেকে ফোন বের করতে নিজেকে দু চারটা গাল দিতে ইচ্ছে হলো। চার্জ নেই। দ্রুত ছুটলাম। জট পাকানো চার্জারের তার টেনে খোলার ধৈর্য নেই এই মুহূর্তে। সকেটে লাগিয়ে ফোন অন করলাম। ব্যাটারি চার্জ হওয়ার সিগন্যাল ভেসে উঠলো প্রথমে। অতঃপর নেট সিগন্যাল আসতেই কয়েকটা মেসেজের নোটিফিকেশন। আরো প্রায় কয়েক ঘন্টা আগে মীরা আমাকে একটি ঠিকানা মেসেজ করেছে। সেদিন ক্লাবে গিয়ে মাতাল হয়ে শেষমেশ জায়দান আমায় মিসিরের বাসায় নিয়ে যাওয়ার ঘটনার পর থেকে বিশেষ ব্যবস্থা নিয়েছিল মীরা। দুজন যদি রাতের বেলা একলা কিংবা অন্য কারো সাথে কোথাও যাই, তাহলে মেসেজের ঠিকানা জানিয়ে রাখি। আমি বলদ গত রাতে এতই ক্লান্ত ছিলাম যে খেয়ালই করিনি। কাঁপতে থাকা হাতে ইনবক্সে গিয়ে মেসেজটির ঠিকানাটা পড়লাম। 10th ফ্লোর, স্যাংচুয়ারি, মডার্ন রোড, গুলশান 43। মাথায় হঠাৎ করে বজ্রপাত হলো। বোধ হয় মৃত্যুর পূর্বে মানুষ এমন অনুভব করে। একই সঙ্গে হাড় হিম করা ঠান্ডা এবং অসহ্যকর জ্বালাময়ী উত্তাপ। ভেতর থেকে সবটা ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রশ্ন উঠতেই পারে, শুধুমাত্র একটা ঠিকানা দেখে আমি এতটা ভড়কে যাচ্ছি কেন? কারণটা খুব স্বাভাবিক এবং একই সঙ্গে অস্বাভাবিক। এটা জায়দানের ব্যক্তিগত মালিকানাধীন অ্যাপার্টমেন্ট ভবনের অ্যাড্রেস। আমাদের বিয়ের কয়েক মাস পর কিনেছিল জায়দান। তবে সেখানে গিয়ে দু একদিনের বেশি কখনোই থাকা হয়নি আমাদের। সে পারিবারিক বাড়িতেই থাকতে পছন্দ করে। অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছিল নেহায়েত ইনভেস্টমেন্ট করতে। সেদিন ক্লাব থেকে আমায় জায়দান নিজের ফ্ল্যাটে নামিয়ে মিসিরের বাসায় নিয়ে গিয়েছিল, কারণ ক্লাব থেকে তার বন্ধুর বাসা কাছে। সেসব এখন ব্যাপার না। ব্যাপার হলো মীরা জায়দানের ফ্ল্যাটে কি করছে বা কি করেছে সারাটা রাত। বান্ধবীকে হারানোর আতঙ্কে এবং অদ্ভুতরে এক শীতল ক্রোধের অনুভূতি আমার গ্রাস করলো। কোনটা ছেড়ে কোনটা অনুভব করবো? সন্দেহ, ভয়, ঈর্ষা, আতঙ্ক নাকি রাগ? কোনটা? দ্রুত মীরার নাম্বারে ডায়াল করলাম। ফোন বন্ধ। সক, কর্কশ গলায় ঠেকিয়ে উঠলাম। পরক্ষণেই দ্রুত কলার আইডি ঘেটে জায়দানের নাম্বার বের করলাম। আমার বৃদ্ধাঙ্গুল কল বাটনে স্পর্শ করা ঠিক আগ মুহূর্তে থমকে গেল। ভীষণ দ্বিধায় ভুগলাম। চোখে ভেসে উঠলো সেদিনের মীরার ফোন, তার লুকোচুরি এবং শেষমেশ অবাধ্যতা। মীরা এবং জায়দান, আমার প্রাণের বান্ধবী এবং প্রাক্তন স্বামী। শেষমেশ আমার ওভার থিঙ্কিং মস্তিষ্ক বিজয়ী হলো। এমন ভাবে মানুষ বাঁচতে পারে না। সন্দেহ যদি হয়েই থাকে তবে এর হেস্তনেস্ত আমি আজই করব। মুখে পানির ঝাপটা দিয়ে পোশাক বদলে একটা শার্ট পরলাম। ভোরের তীব্র ঠান্ডা থেকে বাঁচতে একটা হুডি গায়ে জড়িয়ে টুপি দিয়ে মুখ ঢেকে নিলাম। বিছানা থেকে মাফলার তুলে দেখলাম ফোনের 10% চার্জ হয়েছে। তখনই সেটা একটানে খুলে নিয়ে ছুট দিলাম বাইরের দিকে। স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম ভোরের ফাঁকা সড়কে। আশেপাশে এখন স্ট্রিট লাইট জ্বলছে। গতি ক্রমশ বাড়ালাম। সেকেন্ড হ্যান্ড হলেও এই জিনিসের শক্তি কম নয়। সাই সাই করে ছুটলাম। গলার পাশে মাফলার তীব্র বেগে উঠতে লাগলো।
আমার মাথায় সবকিছু জট পাকিয়ে গেল, মস্তিষ্কের দুপাশ দুই ধরনের যুক্তিতর্কে লিপ্ত হলো। জায়দানকে আমি ভালোবাসি সেই জন্য নয়, বরং মানুষ হিসেবে সে কেমন জানি বিধায় আমার বারংবার মনে হচ্ছে কোথাও একটা কিন্তু রয়েছে। এমনটা হতেই পারে না যে পারফেকশনিজমে রীতিমতো আসক্ত সে কিভাবে এমন কাজ করতে পারে। আমার প্রাক্তন স্বামী এবং বর্তমান প্রেমের সঙ্গে এমন চিত্র কোনোভাবেই যায় না। সে জানে কিভাবে নারীদের সম্মান দিতে হয়, কিন্তু কিন্তু কোথাও গিয়ে এখন তো আর সে আমার বাঁধনে আবদ্ধ নয়। এই একটা বছরে তার মাঝে কি কি পরিবর্তন ঘটেছে আমি কি জানি। সে আরবার সঙ্গে পারিবারিক চাপে ঘুরতে যেতে পারে, মীরার সঙ্গে কেন নয়? আর মীরা, সে তো আমার প্রাণের বান্ধবী। না না, পৃথিবী উল্টে গেলেও আমি বিশ্বাস করতে পারবো না ওই নিষ্পাপ সহজ সরল হরিণীর মতো মোলায়েম মেয়েটা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যদি করেই থাকতো অ্যাড্রেস পাঠাতো কি? কিন্তু মীরাও তো জানেন আমার প্রাক্তন স্বামী সম্পর্কে। কোনোদিন তার নাম ধাম পরিচয় কিছুই জানাইনি আমি ঠিক মতো। তার ভয়াল অতীতকে আমার ভয়াল অতীতকে তার সামনে আসতে দিতে চাইনি আমি। তাহলে মীরার জানার সুযোগ আছে কি? মেডিকেলে যখন জানান গিয়েছিল মীরা কি আদৌ তাকে দেখেছে? যদি দেখেই থাকে তবে আমায় কেন সকালে বললো না? আমার প্রাক্তন স্বামী এসেছিল, কিসের লুকোচুরি? মনে হলো দোকানে দু ধরনের সত্তা আমাকে কান পড়া দিচ্ছে। একজন নিষ্পাপ সবকিছু ভালো হিসেবে ভাবতে চাইছে, নিজের আপনজনদের প্রতি বিশ্বাস রাখতে চাইছে, আর অপরজন জাগতিক জটিলতায় শক্ত হয়ে গিয়েছে। কয়েক বছরের ব্যবধানে আমার হাসতে খেলতে থাকা জীবনটায় যত ঝড়ঝাপটা রয়েছে তাতে সন্দেহের উদ্রেক হচ্ছে আমার। এই বাস্তব সত্তা আমায় বোঝাচ্ছে দিন শেষে জায়দান এবং মীরা দুজনই নারী এবং পুরুষ। ক্ষণিকের দুর্বলতা সবকিছু তছনছ করে দিতে যথেষ্ট। শেষমেশ কে জয়ী হলো টের পেলাম না, নিকুচি করেছি সবকিছু। স্যাংচুয়ারি ভবনের সামনে পৌঁছে স্কুটি পার করে লাফিয়ে নামলাম। হেলমেট ছুঁড়ে কোথায় ফেললাম কে জানে। গোলাজার হেলমেট। দৌড়ে গেট দিয়ে ভেতরে ঢুকতে গিয়ে ধাক্কা খেলাম কেয়ারটেকার লোকটার সাথে। একদম ভোর ভোর হাওয়ায় কেয়ারটেকারের মুখ ফ্যাসফেসে। আরে আপনি? পাত্তা না দিয়ে দৌড়ে গেলাম বুথে। রেজিস্ট্রি বুকে নিজের নাম সাইন করতে করতে দ্রুত বললাম, ওয়াইফ অফ জায়দান আরিফিন, ফ্ল্যাট 10B। কেয়ারটেকার হা হয়ে চেয়ে রইলো। তার বিস্ময় দেখার অপেক্ষা করলাম আমি। ছুটে গেলাম এলিভেটরে। অসহ্য ঠেকছে সবকিছু, নিঃশ্বাস আটকে আসছে আমার। যে কোনো মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলবো মনে হচ্ছে। প্রেসার বেড়ে যাচ্ছে আমার। অসংখ্য চিন্তা ঘুরপাক খেয়ে মস্তিষ্ককে ঝাঁঝরা করে ফেলছে গোটা। এলিভেটর যতক্ষণে খুলে ততক্ষণে আমার দম বন্ধ অবস্থা প্রায়। থরথর করে কাঁপছে শরীর। প্যানিক অ্যাটাক হচ্ছে নাকি আমার? ভাবার সময় পেলাম না, এর আগে পৌঁছে গেলাম 10B এর সামনে। হতবাক হয়ে আবিষ্কার করলাম দরজাটা খোলা। হালকা চাপানো। দাঁড়ালাম না আর, দরজা ঠেলে ঢুকে পড়লাম ভেতরে। ভোর পেরিয়ে সকাল হতে আরম্ভ করেছে। উষ্ণ রোদ ছড়াচ্ছে চারপাশে। অ্যাপার্টমেন্টে তেমন কারো থাকা হয় না বিধায় আসবাবের সংখ্যা হাতে গোনা। একান্ত প্রয়োজনীয় জিনিস ব্যতীত কিছুই নেই। কিন্তু কাউচের উপর মীরার হ্যান্ডব্যাগ লক্ষ্য করে মনে হলো যেন পৃথিবী থমকে গিয়েছে আমার। সামনেই রাখা দুটো ব্যবহৃত ফাঁকা গ্লাস, তাতে কি ছিল আপাতত ধারণায় আনতে পারছি না। ইচ্ছে হলো চিৎকার করে মীরাকে ডাকি, কিন্তু শেষমেশ কি মনে করে যেন ডাকলাম না। আমি নিঃশব্দে এগোলাম বেডরুমের দিকে। বেডরুমের দরজা পুরোপুরি উন্মুক্ত। কেন যেন মনে ভীষণ বাদ সাধ্য মনে হলো উল্টো ঘুরে চলে যাওয়া উচিত। যে পথে পা বাড়াচ্ছি তা আমার শুধুই যন্ত্রণা দেবে, তবুও অবাধ্য অন্তর আমায় টেনে নিল ধ্বংসের আরো গভীরে। বেডরুমে প্রবেশ করলাম আমি। তৎক্ষণাৎ আমার সমস্ত বিশ্বাস, সমস্ত চিন্তা, সমস্ত আশা ভেঙে চুরমার হয়ে গেল। বেডরুমের একটা মাত্র বিছানায় নেতিয়ে আছে মীরা, খানিকটা বিবস্ত্র। আশেপাশে এলোমেলো ছড়ানো চাদর ওড়না। মেঝে জুড়ে ছড়িয়ে আছে টিস্যু এবং চকচকে প্লাস্টিকের ছোট ছোট ছেঁড়া মোড়ক। বৈদ্যুতিক শক খেলাম, একবার নয় বারংবার যেন। সবকিছুই হয়তো মানিয়ে নিতাম তীব্র বিশ্বাসের জোরে, সবটা বুকের ভেতরে গভীরে চাপা দিয়ে ফেলতাম, কিন্তু পারলাম না কারণ বিছানায় ঠিক মীরার উপর ঝুঁকে আছে আমার প্রাক্তন স্বামী জায়দান। পুরো দস্তুর স্যুট পরনে, চোখে চশমা, যেন সদ্য তৈরি হয়েছে বাইরে যাওয়ার জন্য। তার একটা হাত মীরার কপালে, তবে নামলো গলার দিকে, পালসের উপরে। এতটা আদর! হ্যাঁ, আমার চিন্তা শক্তিতে দৃশ্যটাকে এমনই মনে হলো। জায়দান বোধহয় আমার উপস্থিতি টের পেল। সেটা কিভাবে আমি জানি না। চট করে মাথা ঘুরিয়ে তাকালো সে। তার চোখে যদি আমি বিস্ময়, আতঙ্ক কিংবা সামান্য বিচলন হলেও দেখতাম, তবে হয়তো নিজের মনকে সামলে নিতাম। অথচ নির্বিকার ও শীতল নয়নে কোনো পরিবর্তন হলো না। শুধু শান্ত কণ্ঠে সে বলল, সাবিন, হোয়াট এভার ইউ আর থিঙ্কিং, জাস্ট স্টপ। চোখের সামনে লাল দেখতে পেলাম। সে চিরচেনা ক্রোধ, অতি পরিচিত ভয়ানক আক্রোশ। যে আক্রোশ এককালে আমাকে করে তুলেছিল অধরা, আবার যে আক্রোশে ঘটেছিল আমার পতন।
সেই আক্রোশ ফিরে এলো দারুণ বেগে। তপ্ত মস্তিষ্ক টুকরো টুকরো অন্তর আর ভাবনা চিন্তার পর্যায়ে নেই। কতক্ষণ করে এগিয়ে গেলাম ভেতরে। জানান এক চুল নড়লো না, যেন সে জানে কি হতে চলেছে। হাতটা তুললাম আমি। অতঃপর তার সজোরে আশ্রে পড়লো প্রাক্তনের গাল বরাবর। একটু মায়া করিনি আমি। এই মানুষটার প্রতি অনুভব করা সকল অনুভূতি একত্রিত হয়ে তীব্র শক্তি সম্পন্ন এক আঘাত তৈরি করেছে। জায়দানের মাথাটা একদিকে হেলে গেল। চোখের চশমাটা খুলে ছিটকে পড়লো মেঝেতে। গাল জুড়ে ভেসে উঠল আমার ৫ আঙুলের দাগ। ওই দাগের দিকে চেয়ে মনে হলো যেন আমি আমার ভালোবাসাটাকে নয় আঘাত করেছি নিজেকে। শুষ্ক চোখে ভেসে উঠল অশ্রুর স্রোত। বাস্টার্ড। দাঁতের দাঁত পিষে কাঁপতে কাঁপতে উচ্চারণ করলাম আমি। এরপর এর বিপরীতে জীবনে প্রথমবারের মতো জায়দানকে হাসতে দেখলাম। হাসিস জায়দান? মাথায় এলিয়ে আমার দিকে তাকালো জায়দান। তার ঠোঁটে লেপ্টে আছে জগতের সব থেকে সুন্দর এক হাসি। ঠোঁটের ফাঁক গলে ঝকঝকে দাঁতের শাড়ি দেখা যাচ্ছে। শব্দ করে হাসছে সে রীতিমতো খিলখিল করে। হাসির তোড়ে সামান্য কম্পিত হচ্ছে তার সুদীর্ঘ শরীর। অথচ ভেবেছিলাম হয়তো তুমি এবার সত্যিই বদলে গিয়েছো। জীবনে কোনোদিনও হাসতে না দেখা মানুষটার হাসিতে যেন যে এতটা দুঃখ খচিত থাকবে আমি কি আগে কখনো ভেবেছিলাম? আমি মানুষটাই আগাগোড়া ভুলে গড়া। সে প্রমাণ গত কয়েক বছর যাবৎ বারংবার পেয়েছি। আজ আবারও পেলাম। ক্ষণিকের আবেগ অতি যত্নে বছরে বছরে গড়ে তোলা সম্পর্ক নষ্টের জন্য যথেষ্ট। জায়দানের চোখে আমি আজীবন হাসি দেখতে চেয়েছিলাম, বাঁধ ভাঙা উচ্ছ্বাসের হাসি। আমি আমার স্বামীর চেহারায় খুশির অনুভূতির ছোঁয়া দেখতে চেয়েছিলাম। ভীষণ সুখে হাসলে তাকে দেখতে কেমন লাগে সেই কল্পনা আমার ইদানিংকালে পছন্দের সময় ক্ষেপণ। আজ একেবারে হঠাৎ করেই আমার ইচ্ছে পূরণ হয়ে গেল। অথচ সুখ কোথায়? তাকে তো আমি খুশির কারণে হাসতে দেখতে চেয়েছি, নিদারুণ যাতনায় নয়। চোখ বেয়ে পানি উপচে গড়াতে চাইলেও দিলাম না। আমি কাঁপা কাঁপা একটা হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চাইলাম প্রাক্তনকে। জায়দান আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে জায়দান ঘুরে গেল। এক লোহময় হাসিখানি উধাও হয়ে পুনরায় নেমে এলো শীতলতা। ঝুঁকে গেল সে মীরার কাছে। খানিকটা ঠান্ডা মাথায় দেখার পর বুঝতে পারলাম সে আসলে মীরার পালস চেক করছে। আশঙ্কা এবং অদ্ভুতরে স্বস্তির মিশ্রিত এক অনুভূতি আমার শির দ্বারা বেয়ে নেমে গেল। সঙ্গে সঙ্গে ভয়ানক এক ভীতি ভর করলো বুক জুড়ে। মীরা, কি হয়েছে তার? ধপাস করে বিছানার একপাশে বসে পড়লাম। মীরার মাথাটা নিজের কোলে তুলে হালকা চাপড় দিতে লাগলাম এক গালে। মীরা, এ মীরা, আমার কথা শুনতে পাচ্ছিস? কি হয়েছে তোর? জেগে ওঠ প্লিজ। কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না। রমণীর শরীর স্পর্শ করতে টের পেলাম কনকনে শীতে শক্ত পাথরের মতো হয়ে গিয়েছে। কে জানে কতক্ষণ যাবৎ ছিল এই অবস্থায়। বুকে কাপড় নেই, ওড়না মেঝেতে, পরনের জামা বেশ খানিকটা এলোমেলো। এমন দৃশ্য কোনো একটা ঘটনারই নির্দেশ ঘটাতে পারে। আর চোখে ভয় নিয়ে তাকালাম আমি জায়দানের দিকে। উঠে গেল সে বিছানা ছেড়ে, হেঁটে চললো ক্লোজেটের দিকে। নিঃশব্দে বের করে আনলো একটা ভারী কোট। ফিরে এসে কোটটা বিনা শরীরে জড়িয়ে দিল। যে মানুষ কোনোদিন অনুমতি ছাড়া তার বিবাহিত স্ত্রীকেও স্পর্শ করেনি, সে কি অন্য কোনো রমণীর সঙ্গে বাজে ব্যবহার করতে পারে? উপলব্ধিটা হলো হঠাৎ করে, যা এতক্ষণ যাবৎ আমার তপ্ত মস্তিষ্ক ভেবে কুলকিনারা করতে পারেনি। সবকিছু পরে ভেবে দেখা যাবে। আপাতত আমার প্রধান ফোকাস হচ্ছে মীরা। জায়দান আমার সঙ্গে কোনো কথা না বলে নিজের পকেট থেকে ফোন বের করলো। কাকে যেন একটা কল করলো। ওপাশ থেকে রিসিভ হতে জানালো, ইমার্জেন্সি গাড়িটা বের করুন, একজনকে হাসপাতালে নিতে হবে। ফোন আর পকেটস্থ করে ফিরে এলো সে। এবারেও আমার সাথে কোনো কথাই বললো না। নিঃশব্দে ঝুঁকে মীরার শরীরটা পাজাগুলো করে তুলে দিল। সজল লাফিয়ে উঠে দাঁড়ালাম আমি। আমার অপেক্ষা না করে জায়দান এগোতে শুরু করলো। মেঝে থেকে তার চশমা আর হলরুম থেকে মীরার হ্যান্ডব্যাগ নিয়ে আমি হন্তদন্ত হয়ে পিছু ছুটলাম। অতঃপর যা হলো তা ভীষণ দ্রুত। অচেতন মীরাকে নিয়ে হসপিটালে পৌঁছলাম আমরা। তখনই তাকে নিরীক্ষণ করা শুরু হলো। এদিকে সেদিকে দৌড়ে কাগজপত্র সাইন করলাম আমি। রিসেপশনের কাছে দাঁড়িয়ে যখন ফর্ম ফিল আপ করছি তখনও আমার হাত কাঁপছে থরথর করে। কতক্ষণ পেরিয়েছে হিসেবে রইলো না। ইমার্জেন্সি থেকে ডক্টর বের হতেই ছুটে গেলাম। আমাকে অত্যন্ত শঙ্কা এবং দুশ্চিন্তা নিয়ে তাকিয়ে থাকতে দেখে ডক্টর বলতে শুরু করলেন, পেশেন্ট এখনও সম্পূর্ণ চেতনা ফিরে পাননি। ওনার শরীরের লক্ষণগুলো এমন ধারণা দেয় হয়তো ওনার উপর কোনো ধরনের সেডেটিভ বা চেতনানাশক ঔষধ প্রয়োগ করা হয়েছে। ঠিক কোন ড্রাগ সেটা আমাদের রিপোর্টে আসার পরই বলতে পারবো। শক্ত একটা ঢোক গিললাম আমি। চেতনানাশক ঔষধ? কেন? মাথার ভেতর সবকিছু জট পাকিয়ে যাচ্ছে।
ডক্টর খানিকটা সময় আমাকে এবং অদূরে দাঁড়িয়ে থাকা নীরবে শুনতে থাকা জায়দানকে দেখলেন। পরক্ষণে খানিকটা ইতস্তত বোধ ছেড়ে বললেন, শারীরিক আঘাতের বড় কোনো চিহ্ন পাওয়া না গেলেও ছোটখাটো কিছু দাগ দেখা গিয়েছে, যেসব জোর জবরদস্তি করে ধরে রাখার কারণে হতে পারে। আমরা কিছুই নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে এটুকু স্পষ্ট উনি খুব বড় একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে গিয়েছেন। রিপোর্ট না আসা পর্যন্ত আমরা এটাকে সাসপেক্টেড অবজেক্ট হিসেবে চিকিৎসা দিচ্ছি। জায়দানের দিকে এক নজর চেয়ে মাথা দুলিয়ে ডক্টর চলে গেলেন। অতঃপর আমার হঠাৎ করে মনে হলো আমি নিজের পায়ে আর কোনো জোর পাচ্ছি না। ভোর থেকে এখনো অব্দি ঘটনাগুলো আমার শরীরের সবটিকে শক্তিকে রেখে ফেলেছে। নিজেকে শক্তভাবে ধরে রাখা সম্ভব হলো না। দেয়াল ঘেঁষে ধপাস করে ওয়েটিং চেয়ারে বসে পড়লাম আমি। শত সহস্র চিন্তারা ঘরে ঘরে আমায় বিদ্ধ করতে লাগলো। জোর জবরদস্তি, অ্যাবিউজ। এবার আর কোনো সন্দেহ নেই, এই সম্পূর্ণ ঘটনার সঙ্গে জায়দানের কোনো সম্পর্ক নেই। কিন্তু কে করলো এমনটা? কার এত বড় বুকের পাটা আমার সহজ সরল মীরাটার সাথে এমন জঘন্য ধরনের আচরণ করতে পারে? তীব্র সন্দেহজনক একটা নাম আমার মাথায় এলো, অথচ আমি নিশ্চিত হতে পারছি না। ঘটনা যেভাবেই চিন্তা করি না কেন সবকিছুই ওই একটা বান্দাকে নির্দেশ করছে। তবে আপাতত রিপোর্ট আসে এবং মীরার জ্ঞান ফেরা অবধি আমার অপেক্ষা করতে হবে। মীরার জ্ঞান ফিরল পাক্কা 2 ঘন্টা পর। তারও প্রায় 1 ঘন্টা বাদে আমরা তাকে দেখার অনুমতি পেলাম। কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সামনের দৃশ্য আমায় ভেঙে চুরমার করে দিল আরো একবার। বিছানায় চিত হয়ে শুয়ে আছে মীরা, চোখ জোড়া সিলিং এর দিকে আবদ্ধ। ওই দৃষ্টির মাঝে সামান্যতম নড়চড় নেই, পাথরের মতো স্থির। ত্বক অস্বাভাবিক রকমের ফ্যাকাশে। কান্না পেয়ে গেল আমার। এই মেয়েটাকে কোনো সময়ে এমন অবস্থায় দেখতে হতে পারে কখনো কল্পনাও করিনি আমি। ধীর পায়ে এগিয়ে গেলাম, কাঁপা কাঁপা হাত বাড়িয়ে আলতো করে মীরার বুকের উপর ভাঁজ করে রাখা রীতিমতো নিথর হাতটা তুলে নিজের গালে ছোঁয়ালাম। মীরা, কণ্ঠস্বর কাঁপলো আমার। মীরা চোখ ঘুরিয়ে দেখলো আমাকে, অথচ কোনো প্রতিক্রিয়া দেখালো না। কেমন রোবটের মতো নির্লিপ্ত একটা দৃষ্টি। চোখ ঠিকরে অশ্রু বেরোতে চাইলেও দিলাম না। স্বাভাবিক আচরণ করলাম সম্পূর্ণ। অপর হাতটা বাড়িয়ে কপাল ছুঁয়ে দিলাম মীরার। কেমন লাগছে এখন? কোথাও কষ্ট হচ্ছে? এবারেও উত্তরহীন মীরা শুধু নিষ্পলক চেয়ে আছে আমার দিকে। ভীষণ কষ্ট হলো আমার। তুই দ্রুত সুস্থ হয়ে যাবি, বাসায় চলে যাবো আমরা। দীর্ঘক্ষণ যাবৎ কেবিনের দরজার কাছে দাঁড়িয়ে একদম নিঃশব্দে আমাদের পর্যবেক্ষণ করলো জায়দান। প্রতিক্রিয়াহীন মীরার দিকে অত্যন্ত ধীরে কয়েক পা এগিয়ে এলো। জায়দানকে দেখে মীরার পাথরে প্রথমবারের মতো বিস্ময় দেখলাম, তার সঙ্গে চাপা একটা আতঙ্ক। আমি দুঃখিত। ছোট্ট দুটি শব্দ উচ্চারণ করলো জায়দান, একটি হাত তুলে, খুব সম্ভবত মীরার হাত অথবা কপাল ছুঁয়ে দেওয়ার যে উদ্দেশ্যে। অথচ বিছানায় থাকা মীরা শতান পিছু হটলো। এক হাতে আমার হাতটা শক্তভাবে চেপে ধরে বিছানার অপর পাশে নিজেকে সরিয়ে নিল। ঠিক যেমন করে ভয় পেয়ে থাকা বিড়ালকে ধরতে গেলে প্রচন্ড আতঙ্কে সেটা লাফিয়ে ওঠে, অনেকটা তেমন করেই প্রথমবারের মতো মীরার ভাঙা কণ্ঠস্বর শুনতে পেলাম। আমাকে স্পর্শ করবে না প্লিজ। থমকে গেল জায়দান, শীতল নয়ন মেলে দেখলো মীরাকে। পুরুষের স্পর্শ আমার সহ্য হয় না। এইটুকুই। তৎক্ষণাৎ নিজের হাত গুটিয়ে নিল জায়দান। আমি বিছানায় বসে মীরাকে আগলে নিলাম নিজের বুকে। অনুভব করলাম থেকে থেকে কাঁপছে মেয়েটার সমস্ত শরীর। মীরার প্রতিক্রিয়ার পরপরই বিছানা থেকে কয়েক হাত দূরে সরে দাঁড়ালো জায়দান। একবারও আমার দিকে তাকালো না, বরং বরাবর মীরার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আমি জায়দান আরিফিন, তোমার বান্ধবীর এক্স হাজব্যান্ড। সরি, পরিচয়টা দিতে খুব দেরি করে ফেলেছি। প্রথম দেখা দিয়ে দিলে হয়তো আজ তোমাকে হাসপাতালে বিছানা থাকতে হতো না। কিছুই বুঝতে পারলাম না আমি। হতবিহ্বল হয়ে একবার জায়দান আরেকবার মীরাকে দেখতে লাগলাম। উভয় মাঝে অব্যক্ত কিছু উক্তির আদান প্রদান হলো যেন। জায়দান নিজের পকেট থেকে একটা কার্ড বের করে এগিয়ে এসে বিছানার পাশে টেবিলের উপর রেখে দিল। মৃদু গলায় বলল, এটা আমার কার্ড, তোমার জন্য এখানে থাকলো মীরা। যদি কখনো প্রয়োজন মনে হয় নিঃসংকোচে আমার সঙ্গে যোগাযোগ করবে। আরেকটা কথা, অন্তিম মুহূর্তে বরাবরই মীরার উদ্ভ্রান্ত চোখের দিকে চাইলো ওই বাদামি সমুদ্রের ন্যায় নয়ন জোড়া। কাউকে এত সহজে বিশ্বাস করো না, বিশেষ করে কোনো পুরুষকে। সামান্য বিরতি দিল সে, অতঃপর যুক্ত করলো, অনেকেই বলে বিশ্বাস নাকি কাচের মতন, ভেঙে গেলে আর জোড়া লাগে না। অথচ আমি বলবো বিশ্বাস হলো কর্পূর, একবার বাতাসে উবে গেলে জোড়া লাগানোর জন্য কোনো টুকরো অবধিও খুঁজে পাবে না। জায়দান কথাগুলো মীরাকে বলেছে, অথচ আমার ভেতর এতটা কষ্ট কেন হচ্ছে?
কেন মনে হচ্ছে অভ্যন্তরে তোলপাড় হয়ে যাচ্ছে? পায়ের তলা থেকে মাটি এবং মাথার উপর থেকে ছাদ সরে যাচ্ছে। প্রাক্তন আমার আর দাঁড়ালো না। স্তব্ধ মীরা এবং আমাকে দেখে কেবিন থেকে বেরিয়ে গেল। কি হলো জানি না, আমার মীরাকে সামান্য সময়ের জন্য একলা রেখে পাগল প্রায় হয়ে ছুটলাম বাইরে। করিডোর বেয়ে দৌড়ে অদূরে ধীরে ধীরে আড়াল হয়ে যাচ্ছে জায়দানের সুদীর্ঘ অবয়বখানি। দৌড়ে গেলাম, হাঁপিয়ে ডেকে উঠলাম, জায়দান। থমকালো প্রাক্তন স্বামী, হালকা খানিক ঘুরে দাঁড়ালো। এক হাত দূরে থেমে গেলাম আমি। ভারী নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে ফেলতে বিভ্রান্ত এবং বিচলিত অস্থির দৃষ্টিতে তাকালাম তার দিকে। গালের দিকে একটা ব্যান্ডেজ জড়ানো আছে, কখন লাগিয়েছে খেয়াল করিনি। হাহাকার করে উঠলো আমার ভেতরটা। তোমার চশমা। এগিয়ে দিলাম মীরাকে হসপিটালে নিয়ে আসার আগে মেঝেতে পড়ে থাকা চশমাটা। যাদের নিঃশব্দে সেটি হাতে নিল, এতটা সাবধানে যে সামান্যতম স্পর্শও হলো না আমাদের আঙুল। নিজেকে সামলানো কষ্টকর হয়ে পড়লো, ছলছল করে উঠলো আমার আঁখি জোড়া। জায়দান, আমি সরি, হয়তো না বুঝে ভুল। হায় রে অবাগাত সাবিক, তুই কি জানতি না এটাই তোর প্রাপ্য? এক দণ্ড দাঁড়ালো না জায়দান। চশমাটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে ঘুরে দাঁড়ালো। লম্বা লম্বা পা ফেলে অতি দ্রুত আড়াল হয়ে গেল আমার দৃষ্টি সীমানার। অথচ ভেবেছিলাম হয়তো তুমি এইবার সত্যিই বদলে গিয়েছো। অতঃপর আমি আবিষ্কার করলাম এটাই আমার ভালোবাসার মানুষটার আমাকে বলা শেষ কথা ছিল। দুপুরের আগ মুহূর্ত, অথচ শীতের কারণে বোঝার উপায় নেই। আজ ভোর থেকে আকাশটা কেমন গুমোট হয়ে আছে, যদিও বৃষ্টির দেখা নেই। আবহাওয়া কেমন যেন একটা দুঃখী দুঃখী ভাব। আরামদায়ক একটা ঘুম এবং গরম পানিতে লম্বা একটা গোসল সেরে নিচে এলো আয়দান। হালকা ভেজা চুলগুলো থেকে টুপটপ করে পানি গড়াচ্ছে। লিভিং রুমের সোফায় বসে একটা ম্যাগাজিন পড়ছেন জেসমিন। জাফর মাত্রই বাড়িতে এসেছেন নিজের স্টাডি থেকে কিছু ফাইল সংগ্রহের জন্য। ব্যবসার কাজে ফিরে যাওয়ার আগে সোফায় বসে এক কাপ উষ্ণ ধোয়া ওঠা চা পান করে নিচ্ছেন। আয়দান নিচে নেমে উঁচু গলায় ডেকে উঠল, রোজিনা, আমাকে 2টো ওয়াফেল করে দিত, প্রোটিন শেক আর হানি দিস। খবরদার চিনি মিশাবে না। ঠিক আছে ছোট ভাইজান। রান্নাঘর থেকে রোজিনার বাজখায় গলা ভেসে এলো, ওয়াফেল ওয়াফেল কোনো খাবার হলো? কতবার বললাম সকাল সকাল উঠে মাম্মির হাতের রুটি পরোটা ভাজি খাও, পেটটা ভরা থাকবে। কে শোনে আমার কথা? জেসমিনের আদুরে অভিমানে আয়দান খিলখিল করে হাসলো। সোফার দিকে এগিয়ে ঝুঁকে জননীর গালে কয়েক দফা চুমু দিয়ে বলল, সরি মামুনি, কালকে থেকে পাক্কা সকালে উঠবো 12টায়। জন্মদাত্রী গাল ফুলিয়ে স্নেহের সন্তানকে খানিক দেখলেন, তবে অভিমান করে থাকা গেল না। দ্রুতই হেসে ফেললেন। আয়দান টেবিলের দিকে এগুলো। রোজিনা মাত্র এর প্রোটিন শেকটা দিয়ে গিয়েছে। বাড়ির মূল দরজা হঠাৎ করে সশব্দে খুলে গেল। ভারী এবং দ্রুত পদশব্দ শোনা গেল। সকলেই খানিক উৎসুক দৃষ্টিতে তাকালো। দেখল ভেতরে প্রবেশ করেছে জায়দান। এহেন দৃশ্য অস্বাভাবিক নয়। অস্বাভাবিক হলো জায়দানের চলন। সদা নির্লিপ্ত নির্বিকার শীতল মূর্তির মাঝে ভীষণ ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। যেন শক্তিশালী কোনো ঘূর্ণিঝড় ধেয়ে আসছে উপকূল ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে। পরনের কালো শার্টের হাতা জায়দান লম্বা পা ফেলে এগুলোর সঙ্গে সঙ্গে গুটিয়ে নিল একেবারে কোনোই অবধি। গলারটায় একটানে খুলে পেঁচালো হাতের মাঝে। আরে ভাইয়া, ফিল্ড ট্রিপ। আয়দান বলতে নিচ্ছিল কিছু একটা, পারল না। জায়দানের শক্তিশালী হাতের মুঠো ঘুষি পাখি আছড়ে পড়ল তার চোয়াল বরাবর। এতটা জোরে সে আঘাত যে আয়দান ছিটকে পড়ল ডাইনিং টেবিলের উপর। মেঝেতে পড়ে ঝরঝর করে ভেঙে গেল বেশ কতক কাচের গ্লাস। খোদা! জেসমিনের তীক্ষ্ণ ভয়ার্ত চিৎকার ধ্বনিত হলো। তবে ধ্বংসযজ্ঞের সামনে তা নিতান্তই তুচ্ছ। আয়দানের ঘাট ধরে টেবিল থেকে টেনে তুলে পাশের দেয়ালে আছড়ে ফেলল জায়দান। মুখটা চেপে ধরল শক্ত পাথুরে দেয়ালের মাঝে। যন্ত্রণায় ছটফট করে উঠে ছাড়া পেতে মরিয়া উঠল আয়দান। জায়দান, কি করছো তুমি? চেঁচিয়ে উঠলেন জাফর, অথচ এগিয়ে গিয়ে কাউকে থামানোর সাহস করলেন না। উভয় সন্তানের জন্মের পর থেকে কোনোদিনও এই বাড়িতে এমন কোনো দৃশ্যের অবতারণা হয়নি বিধায় তিনি বুঝতে পারছেন না বাবা হিসেবে এই মুহূর্তে তার কি করা উচিত। গোলমালের শব্দ শুনে রান্নাঘর থেকে ছুটে এলো রোজিনা এবং আরও দুজন স্টাফ। বিহবল হয়েছে দেখল সবকিছু। কয়েক সেকেন্ডের ব্যবধানে সদা শান্তশিষ্ট এই বাড়িটা ধারণ করেছে কুরুক্ষেত্রের রূপ। ভাইয়া, ব্যথা পাচ্ছি। মাথা খারাপ হয়ে গিয়েছে তোমার? আয়দানের ঘাট ধরে চেপে সামনের দিকে ছুড়ে দিল জায়দান। কোনো মতে নিজের গলা চেপে কেসে উঠল ছোট ভাই। নিঃশ্বাস রুদ্ধ হয়ে গিয়েছে। জিভের ভেতর রক্তে নোনতা স্বাদ টের পাচ্ছে। প্রচন্ড আক্রোশ নিয়ে ফিরে তাকালো আয়দান। কর্কশ কণ্ঠে চিৎকার ছুড়ল, ইউ ম্যাড ম্যান! আই অ্যাম। চকিতে আয়দানের গলা চেপে ধরল জায়দান। তার শক্তি হাতের মাঝে ছটফট করে উঠল ভাইয়ের শরীরটা। তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে তোর অপব্যবহার করার জন্য নয়। অনেক সুযোগ দেওয়া হয়েছে তোমায়, কিন্তু আজ তুমি সীমা লঙ্ঘন করে গিয়েছ।
শীতল আতঙ্কে দৃষ্টি প্রসারিত হয়ে উঠল আয়দানের। চোখের সামনে যেন নিজের শান্ত ভদ্র পারফেক্ট ভাইকে নয়, বরং কোনো রুদ্রচিত্তকে দেখছে সে। যে স্বাধীনতা তোমাকে একজন নারীর সম্মান নিয়ে খেলতে শেখায়, সে স্বাধীনতা গড়িয়ে দেওয়ার সময় হয়েছে। জাইদান, নিজের বাহুতে জোরালো টান অনুভব করলো জায়দান। আয়দানকে ক্ষণিকের জন্য ছাড়তে বাধ্য হলো। পিছনে ফিরতে দেখলো নিজের পিতাকে অত্যন্ত উদ্বিগ্ন দৃষ্টিতে চেয়ে আছেন জাফর, সঙ্গে চাপা ক্রোধ। কি করছো তুমি? আমার চোখের সামনে তোমার ছোট ভাইয়ের গায়ে হাত দেওয়ার সাহস কোথায় পেলে তুমি? আমি না দিলে কি দেবে তুমি? তার ছেলের সঙ্গে বলল জায়দান। পরক্ষণে গলা উঁচু করে ঘোষণা করলো, এই বাড়িতে আদর দিয়ে একটা ভবিষ্যৎ রেপিস্টকে বড় করে তুলছো তোমরা। ইউ থিঙ্ক আই এম গোনা সিট ডাউন অ্যান্ড ফাকিং ওয়াচ? জাফর বুঝেই ঝটকা খেলেন। একটা অবিশ্বাস্য দৃষ্টিতে একবার দেখলেন নিজের ছোট সন্তানকে, পরক্ষণে ফিরে তাকালেন বড় জনের দিকে। কি কি করেছো? আয়দান, ওই পশুটা আমার ছেলেটাকে মেরে ফেললো গো। একেবারে অতর্কিতে চেঁচিয়ে উঠলেন জেসমিন। সবকিছু ফেলে তিনি ছুটে আসছিলেন, কিন্তু একপাশে থাকা রোজিনাকে জায়দান ইশারা করতে মেয়েটি ধরে ফেলল তাকে। নিজেকে ছাড়াতে রীতিমতো ধস্তাধস্তি আরম্ভ করলেন জেসমিন। বিষাক্ত দৃষ্টি নিক্ষেপ করতে লাগলেন জায়দানের উদ্দেশ্যে। একটা দানব তুই, ছোটবেলায় ভাইটাকে খেয়ে হজম করতে পারিসনি, এখন আবার ওকে খাওয়ার ইচ্ছা হয়েছে তোর, তাই না? এত লোভী তুই, জানোয়ার। নিজের বাবাকে পাশ কাটিয়ে মায়ের দিকে এগিয়ে গেল জায়দান। সুচারু নজরে দেখল তাকে, অতঃপর গম্ভীর স্বরে বলল, যদি সঠিক সময় শাসন করতে তবে আজ আমায় জানোয়ার হতে হতো না। জমে গেলেন জেসমিন। স্তব্ধ হয়ে চেয়ে রইলেন জায়দানের পানে। এই ছেলে তার সঙ্গে এভাবে কথা বলা শিখল কবে? মায়ের চোখের বিস্ময়ে দেখার অপেক্ষায় জায়দান নেই। হনহন করে এগুলো সে রুদ্রমূর্তি হয়ে। মাম্মির সাথে উল্টোপাল্টা কথা বললে আমি ভুলে যাব তুমি আমার বড় ভাই। আয়দানের ঝাঁঝালো কণ্ঠে জায়দান থামল। কয়েক মুহূর্তের পিনপতন, নীরবতা, যেন ঝড়ের পূর্ব মুহূর্তে শান্ত আকাশ। তারপরই ঘটল ঘটনাটি। জায়দান নিজের খ্রিস্টান লুই বটন পরিহিত পাখানি তুলে সজোরে লাথি হাঁকালো আয়দানের বুক বরাবর। মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়তে বাধ্য হলো ভাই তার। ধপাস করে সোফায় বসে পায়ের উপর পা তুলে বসলো জায়দান। আয়দান তার পায়ের কাছে নুয়ে এক হাতে বুক খামচে ধরতে অপর প্রান্তে নিজের পা ঠেসে ধরল সে। প্রচণ্ড ব্যথা এবং ক্রোধে হুঙ্কার দিয়ে উঠল আয়দান, আমার সঙ্গে এত নিচ ব্যবহার করার তুমি কে? চেয়ারের হাতলে নিজের কনুই ঠেকিয়ে চশমার অন্তরাল থেকে ধারালো দৃষ্টিতে তাকালো জায়দান। গুরুগম্ভীর শক্তিশালী গর্জনের মতো শোনালো তার কণ্ঠস্বর। এই বাড়ির বড় ছেলে। সকলে জমে গেল আশেপাশে। বিস্ফোরিত নয়নে দেখতে লাগলো এমন একজনকে যে এর আগে কোনোদিনও নিজের পারিবারিক প্রতিপত্তি এবং ক্ষমতা সম্পর্কে মুখ খোলেনি। হতবিহবল আয়দানের চোখে চোখ রাখলো জায়দান। দ্বিতীয় দফায় বলল, তোর মতন কাপুরুষকে শাসনে যদি পরিচয়পত্রের দরকার হয় তাহলে শোনো রাখ, আমি আরিফিন বাড়ির বড় ছেলে আর জাফর আরিফিনের সকল স্থাবর অস্থাবর সম্পদ ক্ষমতার প্রথম মালিক। তুমি সম্বোধন পেরিয়ে গিয়েছে জায়দান। এই কিটকে আপাতত আর ঘনিষ্ঠ সম্বোধনের ইচ্ছাটুকু হচ্ছে না। পায়ের জুতো তুলে বাকরুদ্ধ আয়দানের থুতনিতে ঠেকালো সে। চিকচিক করে উঠল ঠোঁটের কোণে জমা রক্তবিন্দু। সেই দৃশ্য দেখে তির্যক এক অভিব্যক্তি ফুটল জায়দানের চেহারায়। আব্বু হলো ত্যাগের পর আমি চাইলে তুই প্রাসাদের রাজা, আর না ছেলে পথের ভিখারি। ভাইয়া, চিৎকার করে ঘুষি হাঁকাতে হাত উদ্যত হলেও আয়দান কিছুই করতে পারল না। ক্ষিপ্রতায় তার কবজিতে নিজে টাই বেঁধে সজোরে টানে তাকে হাঁটুর উপর আছড়ে ফেলল জায়দান। পরাজিতের ভঙ্গিতে বিহবল তাকালো আয়দান। আমার ছেলেকে শেষ করে ফেললো জাফর। জেসমিনের জোরালো আর্তনাদে টনক নড়ল পিতার। বরফ অবস্থান ছেড়ে তিনি এগোতে যাচ্ছিলেন, কিন্তু পারলেন না। বড় সন্তান হাত তুলে তাকে থামিয়ে দিল, যেন তিনি পিতার স্তর থেকে সন্তানের স্তরে নেমে গিয়েছেন। অপরদিকে সন্তান পিতার স্তরে উঠে এসেছে, এমনটাই অনুভূত হলো। প্রথমবারের মতো নিজের বড় ছেলেকে ভয় পেলেন জাফর, ভীষণ ভয়। বাবা মা হিসেবে যে শাসন তোমাদের করা উচিত ছিল সেটা যখন করতে পারোনি, তখন এবার আমাকে বড় ভাই হিসেবে শাসনের দায়ভারটা ছেড়ে দিয়ে তুমি যাও, নিজের ব্যবসা সামলাতে যাও। এই পরিবারে তোমার প্রয়োজন যেমন আগে পড়নি, আজও পড়বে না। মাম্মি, মাম্মি। চটফট করতে লাগলো আয়দান। জায়দানের হাঁটু খামচে ধরে নিজেকে রক্ষা করতে চাইল, পারল না। তখনই সদর দরজা দিয়ে প্রবেশ ঘটল আরেক দলের। ভীষণ রকমের বিস্মিত পরিবারটি দেখলো আরেক বিস্ময়কর দৃশ্য। ভেতরে এসেছে পুলিশের পোশাক পরিহিত একটি দল। এর মধ্যে অফিসার গোছের ব্যক্তি চেনা সকলে জায়দানের একজন বন্ধু হিসাবে। পুলিশ কর্মরত উচ্চপদস্থ একজনই, নাম নেওয়াজের সঙ্গে সঙ্গে ভীষণ বিচলিত ভঙ্গিতে এগিয়ে আসছে মিসির। পুলিশ অস্ফুট স্বরে কে যেন বলে উঠল, কেউই বুঝতে পারল না। সকলের মস্তিষ্কে এই মুহূর্তে যেন শাটডাউন পর্যায়ে চলে গিয়েছে। মিসির আশেপাশে চেয়ে শেষমেশ সোফায় জায়দান এবং তার পায়ের কাছে ছটফট করতে থাকা আয়দানকে দেখতে পেল। জেসমিন রোজিনাকে ঠেলে ঠুলে মিসিরের দিকে ছুটে গেলেন। মিশির, দেখ, দেখে ওই বজ্জাতটা পাগল হয়ে গিয়েছে, ওকে ধর, ওকে ধর।
তুই ওকে ধর তুই, আমি আমার ছেলেটাকে বাঁচিয়ে আনি। আন্টি আন্টি আপনি শান্ত হন, কিচ্ছু হবে না, এই তো আমি এখানে। জেসমিনকে বুকে টেনে খানিকটা জোর খাটিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে লাগলো মিসির। সবকিছুকে পেরিয়ে সমস্ত বাড়ি জুড়ে প্রতিধ্বনিত হলো জায়দানের কণ্ঠস্বর। নেওয়াজ, পুলিশ অফিসার বন্ধুটিকে এক পা অগ্রসর হলো, চোখে মুখে তীক্ষ্ণ দৃষ্টি। জায়দান আয়দানের হাতে টায়ের জোর বাড়িয়ে টেনে ধরে হিসিস করে উঠল। এই কোলাঙ্গারটাকে ধরে থানায় নিয়ে যা। যদি আগামী 24 ঘন্টার মধ্যে অপরপক্ষ মামলা না করে, তাহলে বাদী হয়ে মামলা দায়ের করবো আমি স্বয়ং। সে একটা আহাম্মক মীরা। আমার হঠাৎ গর্জনে বিছানার উপরে এক পোড়া কম্বল মুড়ি দিয়ে গুটিসুটি হয়ে শুয়ে থাকা মীরার চোখ জোড়া অতি বিস্ময়ে জ্বলজ্বল করে উঠতে দেখলাম আমি। অথচ আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। সকল আশঙ্কা, ভয়, বিরক্তি একত্রিত হয়ে ভয়ানক রূপ ধারণ করেছে। হসপিটালে থাকতে রাজি হয়নি মীরা। রিপোর্ট আসার পরপরই চেক আপ করিয়ে তাকে বাসায় নিয়ে এসেছি। এই মুহূর্তে কি করব, কোথায় যাব, কি রেখে কি সামলাবো, কিছু আমার মাথায় ঢুকছে না। নিজেকে কুলহারা কলঙ্কির ন্যায় লাগছে আমার। আমি জানি মীরার সঙ্গে চিৎকার চেঁচামেচি করা এই মুহূর্তে উচিত হচ্ছে না, কিন্তু ভেতর থেকে হতাশারা বেরিয়ে আসছে এক এক করে। ক্রোধ আমি কাকে দেখাবো যার যত ক্ষতি করার রীতিমতো করা হয়ে গিয়েছে। এমন ক্রান্তিকালীন সময়ে আদর আসছে না আমার আর ভেতর থেকে আর। গুটিসুটি দিয়ে থাকা মীরাকে লক্ষ্য করে আরেক দফা হতাশা বোধ করলাম। দীর্ঘ প্রশ্বাস টেনে নিজেকে সামলাতে চাইলাম। একটা ছেলে, তুই তাকে চিনিস না, জানিস না, 2 দিনের পরিচয়, আর তুই ওই ছেলের সাথে তার ফ্ল্যাটে চলে গেলি? লাইক সিরিয়াসলি? তোর ব্রেন কি গরু চড়াতে গিয়েছিল? হ্যাঁ, এই ব্রেন নিয়ে তুই ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছিস কি করে? মীরার চোখ মুখ থেকে বিস্ময়টুকু মুছে গেল সম্পূর্ণ। একদম স্থির হয়ে চেয়ে আছে এখন আমার দিকে। বারংবার হাত মুষ্টিবদ্ধ করতে লাগলাম, আবার ছাড়তে লাগলাম। মানছি আমি তোকে কখনো আমার এক্স হাজবেন্ড কিংবা তার পরিবার সম্পর্কে বলিনি, কিন্তু তুই যদি শুরু থেকে আমার সঙ্গে সবটা শেয়ার করতি তাহলেই তো আমি বুঝে যেতাম। মীরা, কেন লুকোচুরি করলি তুই? কার জন্য? ওই 2 দিনের কুলাঙ্গারটার জন্য? ওটাকে চিনিস তুই? মানুষের পয়দা জানোয়ার একটা সে। আর ওই জানোয়ারের জন্য তুই আমার সঙ্গে ওকে লুকোচুরি করতে দুবার ভাবলি না? হ্যাঁ, তোর ভিকটিম ব্লেমিং শেষ হয়েছে সাবিন? মীরার ঠান্ডা কণ্ঠে জমে গেলাম। চোখ পিটপিট করে তাকালাম। ঘর থেকে বের হয়েছি এমন অনুভূত হলো যেন ওইটা না। আমার মীরা কোনোদিনও এমন ছিল না, অথচ আজ বাস্তবতার কষাঘাতে তার চেহারায় বরফ কাঠিন্য। আমি মানছি আমার ভুল ছিল, কাউকে এতটা বিশ্বাস করা উচিত হয়নি। কিন্তু তুই আমাকে একটা কথা বল, আমার ওই সময়টায় কি করা উচিত ছিল? বিশ্বাস না করা, সন্দেহ করা? যদি মানুষটা আদতে ভালো হতো, যদি তার মাঝে কোনো খারাপ উদ্দেশ্য না থাকতো, বিশ্বাস করে আমি ভুল করেছি নাকি অন্যজন আমার বিশ্বাস ভেঙে অপরাধ করেছে, কোনটা? যদি এভাবেই পৃথিবীর মানুষগুলো একে অপরের বিশ্বাস করা ছেড়ে দেয়, তাহলে মানবিক সম্পর্ক বলে আর কি থাকবে কিছু? নির্বাক চেয়ে রইলাম আমি। মীরা বরাবরই আলাদা চিন্তার অধিকারী। তার মানসিকতা জাগতিক সকল ধূসরতা থেকে মুক্ত। সেখানে খেলা করে বৃহত্তর স্বার্থের গল্প। আমার সঙ্গে যা হয়েছে তার দায় সমাজ আমাকে দেবে, ঠিক তোর মতন। আমি কেন সেখানে গিয়েছি কারণ কি জানিস? কারণ হলো আমি একটা মেয়ে। কেউ ওই ছেলেটাকে গিয়ে জিজ্ঞেস করবে না একটা মেয়ের বিশ্বাস ভাঙার অধিকার তাকে কে দিয়েছে। ঠিক যেমনটা তুই করিসনি। আমি সমাজের কাছ থেকে সকল প্রকার আঘাত আশা করেছিলাম, কিন্তু অ্যাটলিস্ট তোর কাছ থেকে না। মনে হলো ভেতরে ভেতরে একটা ঝটকা খেলাম। নিদারুণ কষ্টে সংকুচিত হয়ে গেল হৃদয়। নিঃশ্বাস নেওয়াও দুষ্কর ঠেকলো। মীরার চোখে মুখে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার থেকে দূরে চলে যাচ্ছে সে। এই সময়টা আমার ভরসার দরকার ছিল তার, অথচ আমি নিজের জীবনের দুঃসহ যন্ত্রণার উৎস হিসেবে তাকেই দোষারোপ করে চলেছি। মীরা, আমি সরি। আমি মানে সম্পূর্ণ উচ্চারণ করতে পারলাম না। দরজায় কড়া নাড়ার শব্দ। সতর্ক হয়ে গেলাম উভয়ে। মীরার দিকে শেষ একবার অসমাপ্ত দৃষ্টিতে চেয়ে শেষমেশ আমি এগিয়ে গেলাম। দরজা খুলতেই সামনের দৃশ্য ক্ষণিকের জন্য আমার স্তব্ধ করে দিল। সামনে দণ্ডায়মান আমার প্রাক্তন শ্বশুর জাফর আরিফিন। সুচারু বাদামি চোখ এবং 6 ফুট দীর্ঘ উচ্চতা। আরিফিন পরিবারের ছেলেদের অনন্য বৈশিষ্ট্য। পিতার মধ্যে যা সীমাহীন, জাফরের মাঝে আলাদা একটা প্রভাব আছে। তিনি উপস্থিত থাকলেই সেটা টের পাওয়া যায়। আমাকে হতবাক হয়ে চেয়ে থাকতে দেখে প্রাক্তনের পিতা গম্ভীর গলায় শোধালেন, ভেতরে আসতে পারি সাবিন? একটা ঢোক গিললাম। চোখে মুখে সন্দেহ ভর করলেও এই মুহূর্তে তাকে বাসায় ঢুকতে না দেওয়ার বিশেষ কোনো কারণ নেই।
দরজা ছেড়ে তাকে প্রবেশ করতে দিলাম আমি। একটা চেয়ার টেনে এনে রাখলাম ছোট টি টেবিলের পাশে। তিনি বসলেন। এক পাশের বিছানায় মীরা তখনও একই ভঙ্গিতে বসে আছে। তার চেহারা এখন বিশেষ অনুভূতি নেই, একদম ঠান্ডা নয়নে দেখা যাচ্ছে জাফরকে। আমি নিশ্চিত এই মেয়ের চিনতে বাকি নেই মানুষটাকে। বিছানার এক কোনায় বসলাম আমি। অতিথি বাড়িতে আসলে শুরুতে অন্তত পানি অব্দি সাদা উচিত, অথচ এই লোকটাকে সঙ্গত কারণেই আমার বিন্দু মাত্র আপ্যায়নের ইচ্ছা নেই। উল্টো মুখটা দেখে আমার আক্রোশ জেগে উঠছে। বিশেষ জানোয়ারটার প্রতিচ্ছবি ভাসছে চোখে। যদিও আগের সাবিন হতাম যদি, তবে চটাং চটাং দুটো কথা হলেও শুনিয়ে দিতাম। কিন্তু আজকের হসপিটালে বিনা বাক্যে জায়গা চলে যাওয়ার পর থেকে আমার হৃদয় যেন পাথর হয়েছে। যে কোনো কাজ করতে গেলে দুবার ভাববে। শুরুতেই আমি দুঃখিত অপ্রত্যাশিত ঘটনাটা ঘটতে দেওয়ার জন্য। জাফর শুরু করলেন। কণ্ঠস্বর শুনে অহংকার বোধ টের পাওয়া যায়। নেহায়েত বাধ্য না হলে কারো কাছে দুঃখ প্রকাশের অভ্যাস নেই তার। আলগোছে মীরার দিকে তাকালেন তিনি। আমার ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। একটা ভুল করে ফেলেছে সে। আশা রাখছি বড় মন রেখে তুমি ওকে ক্ষমা করে দিতে পারবে। একটি জ্বলে ওঠার মতো কথাটা শ্বশুর মশাই অবশেষে উচ্চারণ করেই ফেলে। মীরা জবাব দেওয়ার আগে রীতিমতো অট্ট হাসি হেসে উঠলাম আমি। হাঁটুর উপর চাপড় দিতে দিতে খিলখিলিয়ে বললাম, নাইস জোকস আপু, আই মিন মিস্টার আরিফিন। মুখ জুড়ে গম্ভীর কালো এক ছায়া পড়লো জাফরের। তীক্ষ্ণ নয়ন মেলে পর্যবেক্ষণ করলেন তিনি আমায়। দুই হাঁটুর উপর কোনোই রেখে ঝুঁকে এলাম। তির্যক হাসি নিয়ে জানালাম, একটা ভুল, ক্ষমা, বড় মন, আফসোস। আমাদের মনটা বড়ই ছোট। এই তো একটুখানি পকেটে ভরে রাখতে পারবেন। এ মনে রাগ, ঘৃণা, যন্ত্রণা থাকলেও ক্ষমা পোষার জায়গা নেই। সাবিন, আমি তোমার সঙ্গে কথা বলছি না। কিন্তু আমি আপনার সঙ্গে কথা বলছি। সজোরে টেবিলের উপর এক চাপড় দিয়ে হুঙ্কার দিয়ে উঠলাম আমি। দৃশ্যমান ভেবে কেঁপে উঠলেন জাফর। পরোয়া করলাম না বিন্দুমাত্র। একটা ভবিষ্যৎ ধর্ষককে বাঁচাতে পাগল প্রায় হয়ে ছুটে এসেছেন। মিডিয়া জানতে পারলে কি নিউজ করতে পারে বলুন তো? আপনি জেনে অবাক হবেন, আমার কাছে মিডিয়ার পাওয়ার অনেক। ভাইরাল মানুষ কিনা? আপনার মনে হয় ওই জানোয়ারটার পয়দাটাকে এত সহজে নিস্তার দিয়ে দেব? হ্যাঁ, ও যে আমার প্রাণটা নিয়ে খেলা করেছে। প্রাণের দাম কি? জাফরের দৃষ্টিতে আতঙ্ক, শঙ্কা, হতাশা, লজ্জা এবং ক্রোধের সংমিশ্রণ দেখলাম। কিছুক্ষণ নীরবে চেয়ে রইলেন তিনি বরাবর আমার নয়ন মাঝে। অতঃপর অতি ধীরে নিজের গায়ে জড়ানো দামি স্যুটের পকেটে হাত বুঝলেন। ভেতর থেকে যা বের হলো তা মীরার জন্য অপ্রত্যাশিত হলেও আমার জন্য মোটেও নয়। চেকবুক, ধনীদের চিরায়ত ক্ষমতা, যে কোনো সমস্যা সমাধানের মোক্ষম হাতিয়ার। আমার আর মীরার সামনে একটা ব্ল্যাঙ্ক চেকে সাইন করলেন জাফর। এতক্ষণে তিনি বুঝে গিয়েছেন মীরার গার্জিয়ান আমি। তাই চেকটা টেবিলের উপর এগিয়ে দিয়ে চোখে চোখ রেখে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।